আচ্ছা একটু কথা বলি তারপরে ক্লাস শুরু করি। নেক্সট টাইম থেকে আপনারা যখন হোমওয়ার্ক করবেন তো নিজে থেকে কিছু নতুন করে ক্রিয়েটিভ ওয়েতে প্র্যাকটিস করা ট্রাই করবেন। কারণ আমি যেটা ক্লাসে দেখাইছি আপনি যদি জাস্ট ওইটা প্র্যাকটিস করেন, মানে আমি যে ভিডিওটা দেখাইছি বা আমার ভিডিওটা দেখে আপনি যদি জাস্ট ওইটুকুই প্র্যাকটিস করেন বা সেম জিনিসটা আপনি আবার রেপ্লিকেট করেন, তাহলে হচ্ছে আপনার নিজের মধ্যে কিছু আপনি নিতে পারবেন না। আপনার ট্রাই করতে হবে যে আপনি নতুন করে কিছু হচ্ছে হলো আপনার নিজের মধ্যে ক্রিয়েট করবেন, আপনার ক্রিয়েটিভিটি যেটা আছে সেটা হচ্ছে হলো আপনি অ্যাপ্লাই করে দেন আপনি নতুন কিছু একটা হোমওয়ার্ক হিসাবে এখানে প্রেজেন্ট করবেন। তো এটা হচ্ছে হলো হোমওয়ার্কের ব্যাপার। আর সবাই একটু হোমওয়ার্ক নিয়ে আসবেন নেক্সট ক্লাস থেকে, প্লিজ হোমওয়ার্ক কেউ মিস করবেন না। আর হ্যাঁ, আপনি করছেন? আচ্ছা, হলো ওপেন করা ছাড়া আউটপুট দেখতে পারতেছেন না। তো এটার জন্য আমাদের এই সেটিংস থেকে, এই যে এখানে সেটিংস আছে, এইখান থেকে ক্লিক করে আমাদের সেটিংসে যেতে হবে। দেন এইখানে হচ্ছে হলো আমাদের অটো সেভ নামে একটা অপশন সবার প্রথমেই আসে। তো এই অটো সেভ অপশনটা বাই ডিফল্ট অফ করা থাকে। তো আপনারা আফটার ডিলে অথবা অন ফোকাস চেঞ্জ বা অন উইন্ডো চেঞ্জ যে কোনো একটা সেভ করতে পারেন। অন উইন্ডো চেঞ্জ বা অন ফোকাস চেঞ্জ যদি সেভ করেন তখন হচ্ছে আপনি যদি এই ভিএস কোডের এই ডিসপ্লে থেকে ব্রাউজারের ডিসপ্লের উপরে ক্লিক করেন, আপনার যে কোড লিখছেন আপনি সেইগুলো অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আর এই জায়গায় আফটার ডিলে যদি দেন তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো ওইটার জন্য আপনার ডিসপ্লে চেঞ্জ করা বা অন্য কিছুর দরকার হবে না। তো আমি সবসময় এটা ইউজ করি। আপনি আপনার প্রেফারেন্স অনুসারে যেটা ইউজ করতে চান করতে পারেন। তো এরপর হচ্ছে হলো ফন্ট সাইজ ইউজ করতে পারেন। আপনার যদি ছোট ফন্ট সাইজ বাই ডিফল্ট ছোট মনে হয় আপনি বড় করতে পারেন, অথবা যদি আপনি অনেক বড় কোড লিখেন তখন এত বড়তে স্ক্রল করতে হয় বারবার, তো আপনি তখন এই জায়গা থেকে চাইলে ফন্ট সাইজ ছোট করতে পারেন। এরপর এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন। আর সবসময় ইউজ করবেন, ট্রাই করবেন নার্ড ফন্ট ইউজ করার। কারণ নার্ড ফন্টে আপনি কিছু আইকন আছে যেগুলা আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা নার্ড ফন্ট ইউজ করবেন। এইখানে যদি আপনি কাস্টম ফন্ট ইউজ করেনি তাহলে এই জায়গা থেকে আগে নার্ড ফন্ট ইনস্টল করে দেন এইখানে হচ্ছে হলো ওই নার্ড ফন্টের নাম বসায় দিলেই হবে। তাহলে আপনি কিছু আইকন আর কি এই কোড লেখার সময় আপনি এক্সট্রা আর কি ফ্যাসিলিটি পাবেন, মানে বোঝা যাবে সহজে আপনি কি আইকন ইউজ করতেছেন। তো এখন কথা হচ্ছে যে আমরা সবাই তো মোটামুটি সিএসএস সম্পর্কেও আইডিয়া পাইছি যে সিএসএস এর সিনট্যাক্সটা কি বা হচ্ছে হলো সিএসএস কীভাবে কাজ করে। তো আমরা জানি যে 3 স্টাইলে আমরা সিএসএস লিখি, একটা হচ্ছে হলো ইনলাইন, ইন্টারনাল, আরেকটা হচ্ছে হলো এক্সটার্নাল। তো এখন সিএসএস মেইনলি আমরা হচ্ছে হলো ডিজাইনের জন্য ব্যবহার করি। বাট যখন আমরা কোনো ডিজাইনের কথা বলি বা আমরা হচ্ছে কোনো লেআউট একটা ডিজাইন দেখি বা ইউআই দেখি, এটাকে আমরা বলি লেআউট। এটার কিছু মানে আমরা এটাকে কিছু ডিভাইডার দ্বারা ডিভাইড করে দেন হচ্ছে এই ডিজাইনটাকে আমাদের HTML CSS এ কনভার্ট করি। যেমন এইখানে এটা একটা হিরো সেকশনের ইউআই ডিজাইন বলতে পারেন যে হ্যাঁ এটা একটা হিরো সেকশনের ইউআই ডিজাইন। তো এখন এই ডিজাইনটা যখন আমরা HTML CSS এ কনভার্ট করব তখন আমাদের এইখানে সবার আগে দেখতে হবে যে আমার এই যে আমার যে এইটা আছে মানে লেআউটটা আছে এইটা আমরা কিভাবে ডিভাইড করতে পারি বা এটার লেআউটটা কোন ওয়েতে আছে। তো এইখানে যখন আমি এটার লেআউটের কথা বলতেছি, তো আমি যখন লেআউটটা চেঞ্জ করতে চাই, মানে লেআউটটা নিয়ে আমি একটু যদি রিসার্চ করি তখন আমার এখানে 2টা পোর্শন দেখতেছি। একটা হচ্ছে হলো আমার টেক্সট বাটন, আরেকটা হচ্ছে হলো আমার হিরো সেকশনের জন্য ইমেজ। তো এইটা একটা লেআউট হতে পারে। আবার এইখানে যদি আমরা সেকেন্ড যে ইউআই ডিজাইনটা আছে এটা যদি আমরা একটু দেখি তখন এইখানে কিন্তু আমার যে ইনফরমেশনগুলো আছে সব একেবারে ডিসপ্লেতে সেন্টারে আছে। তো এখন তাহলে এই 2টা লেআউটে আমরা কাজ করতে পারি। তো এইখানে আমার সেকশন কিন্তু টোটাল একটাই, পুরো ডিসপ্লেটাই আমার একটা সেকশন। বাট যখন এই ডিজাইনটা বা এই লেআউটটা আমরা যদি দেখি তো এইখানে এক সেকশনে আমার টেক্সট বাটন, আরেক সেকশনে আমার যে কোনো এই টেক্সট বাটন বা এই যে ওয়েবসাইটটা এটাকে রিপ্রেজেন্ট করে এমন একটা ইমেজ। তো
বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে হয় এই লেআউট ফলো করে অথবা এই লেআউট ফলো করে, এর বাইরে খুব কম, একেবারে খুব কম হচ্ছে হলো ওয়েবসাইটের ডিজাইন আসে। আপনি যে কোনো ই কমার্স সাইটে যান তখন এই টাইপের লেআউট আসে। তো এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকে যেটাতে হচ্ছে হলো ডিফারেন্ট অফার থাকে। আর আপনি যখন পোর্টফোলিও টাইপ বা হচ্ছে হলো কোনো এজেন্সি ওয়েবসাইটে যান তখন এখানে এজেন্সি যেই কাজটা করে সেইটা রিলেটেড কোনো ইমেজ থাকে, এখানে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার একটা বাটন থাকে, আর হচ্ছে হলো এজেন্সির স্লোগান বা হচ্ছে হলো এই টাইপের কিছু একটা থাকতে পারে। তো যখন আমরা একটা ডিজাইন দেখব তখন আমরা দেখব যে আগে আমরা এটারে কিভাবে দুইটা ভাগে ডিভাইড করতে পারি, বা হচ্ছে হলো আমরা কিভাবে এটারে ডিভাইড করতে পারি, বা এটা ডিভাইড করা যায় কিনা। এখন এইটা যদি ডিভাইড করা যায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটা ডিভ নিতে পারি। যেমন আমি যদি এইখানে ভিএস কোডে যাই, আচ্ছা আচ্ছা হচ্ছে আমাদের ক্লাস 3 topic 1 index question হ্যাঁ। তো এখানে আমি HTML সিনট্যাক্সটা আনি, HTML5 তো আমি এই জায়গায় যে আমার ফার্স্ট লেআউট যেটা ছিল সেটার জন্য আমি ধরলাম যে আমার তো এই লেআউটটাকে যদি আমি করতে চাই তা আমার এইটারে আমি দুইটা ভাগে ভাগ করছি। আগে আমরা মেইন কাজটা দেখি, পরে আমরা হচ্ছে হলো এই জায়গায় হিরো সেকশন বা ন্যাপবারের কাজ পরবর্তীতে দেখব। তো এটার জন্য আমি দুইটা ডিভের মধ্যে নেই, ডিভ ইন্টু 2। এখন একটার নাম আমি দিলাম সিলেক্টর হিসেবে ক্লাস, যে লেফট ডিভ, আরেকটার নাম দিলাম আমি হচ্ছে হলো রাইট ডিভ। কি করে রাখছে সেটিংস কার্সর, কার্সর স্টার লাইন 3 equal G
div dot ওকে, তো আমরা একটা নাম দিলাম লেফট ডিভ, আরেকটা হচ্ছে হলো রাইট ডিভ। এখন এই দুইটারে যদি আমি পাশাপাশি রাখতে চাই, সেই ক্ষেত্রে আমার হচ্ছে হলো আমার ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করতে হবে। এখন ফ্লেক্স প্রপার্টি ইউজ করার জন্য কিন্তু এই দুইজনের একটা প্যারেন্টস লাগবে, কারণ আমরা সবসময় ফ্লেক্স প্রপার্টি যখন অ্যাপ্লাই করি বা হচ্ছে হলো ফ্লেক্স প্রপার্টির ভ্যালু চেঞ্জ করি, তখন সেটা আমরা করি হচ্ছে হলো প্যারেন্টের জন্য। প্যারেন্টের জন্য যদি আমরা ফ্লেক্স প্রপার্টি চেঞ্জ করি, তখন এর মধ্যে যে চাইল্ডগুলো আছে এদের পজিশনিংগুলো সেই প্রপার্টির ভ্যালু অনুসারে চেঞ্জ হয়। তো এর জন্য আমার এই দুইটার জন্য একটা প্যারেন্ট ডিভ লাগবে। তো আমি এই দুইটারে রাখি ডিভ ডট হিরো সেকশন, সেকশন। অ্যান্ড এই হিরো সেকশনের মধ্যে আমার দুইটা ডিভ এইখানে রাখলাম, কন্ট্রোল শিফট বি। তো এখন এই জায়গায় আমি যদি ডিভগুলার কালার চেঞ্জ, মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে, আপাতত হচ্ছে হলো আমরা প্রথমে লেআউটটা দেখি। তো এর জন্য আমার একটা সিএসএস ফাইল দরকার, বা আচ্ছা কোড যেহেতু কম, আমি এই জায়গায় টাইটেলের মধ্যে শুধুমাত্র স্টাইলই করি। তো প্রথমে আমি বডি রুট থেকে আমার যেই ডিফল্ট মার্জিন প্যাডিং ভ্যালুগুলো আছে এগুলাকে নিয়ে কাজ করি, যে মার্জিন 0, মার্জিন 0, প্যাডিং 0, এরপরে হ্যাঁ এইটাই আপাতত থাক, আমার এই জায়গায় ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার দরকার নেই। তো মার্জিন প্যাডিং 0। এখন আমার হচ্ছে হলো বডি ট্যাগের মধ্যে প্রথমে বডি ট্যাগের কাজটা করতে হবে। তো বডি ট্যাগের মধ্যে আমরা প্রথমে বডির জন্য বডি ট্যাগ কল করি, বডি। প্রথমে আমার হাইট সেট করতে হবে। তো হাইটের ক্ষেত্রে যখন আমরা এই জায়গায় একটা বিষয় দেখি, আমরা লাস্ট ক্লাসে ওভারফ্লোর কাজ দেখছিলাম, আপনাদের কি মনে আছে? তো ওভারফ্লোর কাজ যখন আমরা দেখছি, তখন আমরা বলছি যে আমার যে কোনো একটা এলিমেন্টের যদি যে হাইট বা উইথ আছে এর বাইরে যদি এর কন্টেন্ট চলে যায়, বা এর বাইরে যখন কন্টেন্টগুলো ফ্লো করে, তখন সেটাকে আমরা ওভারফ্লো বলি। অ্যান্ড সেটার জন্য আমরা ওভারফ্লো হিডেন একটা আমাদের প্রপার্টি আছে, সেটা ইউজ করি। তো এখন এখানে যদি আমরা বডি ট্যাগের মধ্যে একটা ফিক্সড হাইট সেট করি, তখন কিন্তু আমার এই বডি ট্যাগ আর এক্সপ্যান্ডেবল না, মানে এই বডি ট্যাগ কিন্তু তার অরিজিনাল হাইট কিন্তু আর বাড়াইতেছে না। তো সেই ক্ষেত্রে আমি এইটার নিচে ধরেন এখানে আমার হিরো সেকশন আছে, এর নিচে আমার আরও সেকশন থাকবে, আরও ওয়েবসাইটের ফুটার হেডার আছে, ফুটার আছে। তো এইগুলা যদি আমি অ্যাড করতে থাকি, তখন কিন্তু এই যে ডিসপ্লে সাইজটা, এটা কিন্তু আমার আস্তে আস্তে মানে বডির যে সাইজটা, এটা আস্তে আস্তে বড় হবে, মানে এর মধ্যে কন্টেন্টের সাইজ বড় হবে। বাট এইটা যদি এই কন্টেন্টের সাথে সাথে এক্সপ্যান্ডেবল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা সার্ভারে গেলে বা অনেক সময় লেআউটে যখন ডিভাইস চেঞ্জ হয়, তখন লেআউটে ঠিকভাবে আসে না বা কাজ করে না। তো এর জন্য আমরা এইখানে মিন হাইট সেট করব, একেবারে সরাসরি হাইট না, অর্থাৎ একটা মিনিমাম হাইট আমরা সেট করে রাখবো, যে এই পর্যন্ত হাইট আমার থাকবে। এরপরে যদি আমার কন্টেন্ট এক্সপ্যান্ড করে, সেই সাথে সাথে আমার মানে আমার যে এলিমেন্টটা থাকে, বডির এলিমেন্ট হতে পারে বা হচ্ছে হলো অন্য যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেও সেটা সেম, যে এলিমেন্টটা যদি মিন হাইট সেট করি, তখন যদি কন্টেন্টের সাইজ বাড়ে আস্তে আস্তে, তখন কন্টেন্টের সাথে সাথে এটার সাইজও বাড়তে থাকবে। বাট বাই ডিফল্ট বা যখন কন্টেন্ট ছোট থাকবে, তখন এইখানে মিন হাইটের জন্য আমি যে ভ্যালুটা সেট করব, এটা ওই ভ্যালুতে মানে ফিক্সড থাকবে। তো আমি এটার জন্য হাইটের জন্য 100 VH সেট করে দিলাম, VH। অ্যান্ড উইথ WIDTH, উইথের জন্য 100%।
তো এখন আমার এই জায়গায় বডির কাজ শেষ। আচ্ছা, বডিতে এখন আমার যে এলিমেন্টগুলো আছে এগুলো আমি সেন্টারে রাখতে চাই। তো এর জন্য আমার ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর যেহেতু আমি একটার নিচে আরেকটা এলিমেন্ট সাজাবো, তো সেই কারণে আমি এখানে ফ্লেক্স ডিরেকশন সেট করব, ফ্লেক্স ডিরেকশন কলাম। অর্থাৎ আমার এই হিরো সেকশনের নিচে তো আমি দ্বিতীয় যে সেকশনটা, ধরেন এখানে আমার নিউজ লেটার সেকশন আসতে পারে, অথবা কন্ট্যাক্ট সেকশন আসতে পারে, বা অ্যাবাউট আস সেকশন আসতে পারে। তো সেইটা আমি অ্যাড করলে যাতে নিচে আসে তার জন্য আমরা এই জায়গায় ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করছি। তো এখানে আমাদের যখন বাই ডিফল্ট আমরা ফ্লেক্স প্রপার্টি ইউজ করি তখন এটা এরকম পাশাপাশি লেআউটে সাজানো থাকে। তো এর জন্য এইটারে যখন আমরা আমাদের দরকার অনুসারে কলামে নিতে চাই তখন আমাদের ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করতে হয়। তো এখন আমার যদি আউটপুটটা আমরা এখান থেকে দেখি লাইভ সার্ভার, আচ্ছা কিচ্ছু নাই, কারণ আমরা এখনো কিছু লিখিনি। তো এখানে আমরা ডিভের মধ্যে লেফট ডিভ রাইট ডিভ টেক্সট অ্যাড করি, লেফট ডিভ, অ্যান্ড এটা হচ্ছে আমার রাইট ডিভ, RIGHT রাইট ডিভ। কি করে রাখছে, ওকে। তো রাইট ডিভ, এখন এই দুইটা আছে পাশাপাশি, কারণ আমার হচ্ছে ফ্লেক্স আমি এখানে হিরো সেকশনের জন্য কোনো আলাদা প্রপার্টি বা হচ্ছে হলো ভ্যালু চেঞ্জ করিনি। তো এখন আমার কল করার জন্য এখন হিরো সেকশনকে আমরা কল করব। তো যেহেতু এটা ক্লাস নাম দিছি আমরা, তো সেই কারণে ডট ইউজ করব, ডট হিরো আন্ডারস্কোর সেকশন। এইখানে আমি স্পেলিং এরপরে আপার কেস লোয়ার কেস যেরকম রাখছি ঠিক সেমভাবে আমার এইখানে স্পেলিং অ্যান্ড আপার কেস লোয়ার কেস মেনটেন করতে হবে, না হলে আমার এই কল যে সিস্টেমটা বা আমি যে কল করতেছি এটা এখান থেকে কল হবে না, বা এইখান থেকে এটা অ্যাপ্রুভ হবে না। তো হিরো সেকশন, এখন আমি এটার জন্য হাইট সেট করি, হাইট এই জায়গায় আমি 90 VH ইউজ করি আপাতত, VH, and width width আমি 90% ইউজ করি, 90%। তো এখন বলতে পারেন যে এতক্ষণ এটা সেন্টারে ছিল, এখন এটা কেন উপরে এই জায়গায় চলে আসছে? এতক্ষণ আমার হিরো সেকশনের কোনো হাইট উইথ ছিল না, যতটুকু আমার কন্টেন্ট ছিল শুধুমাত্র অতটুকুই আমার এটার এরিয়া ছিল, যার কারণে এটা এই যে এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যাপ্লাই করছি, তার কারণে এই হিরো সেকশনটা বাই ডিফল্ট সেন্টারে ছিল। এখনও কিন্তু হিরো সেকশন সেন্টারে আছে। কীরকমভাবে, আমি যদি এখন এটার কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার BGC ব্যাকগ্রাউন্ড কালার, অ্যান্ড আমি যদি এটা অ্যাকোয়া সেট করি, এই যে এখনও কিন্তু আমার যে ডিফটা আছে এটা কিন্তু সেন্টারেই আছে। তো যখন জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আমি যখন এখানে এটাতে কালার মানে কোনো হাইট বা উইথ সেট করি নাই, তখন এই যে এটা যদি আমি কমেন্ট করে দিই তখন আমার এটার এরিয়া শুধুমাত্র এইটুকু ছিল, যার কারণে আমরা তখন এটার এরিয়া অনুসারে সেন্টারেই ছিল। তো এরপরে যখন আমি আবার এটাতে হাইট অ্যান্ড উইথ সেট করছি তখন এটা সেন্টারে চলে আসছে। বাট এইটার মধ্যে যেহেতু আমি কোনো ডিসপ্লে ফ্লেক্স বা প্রপার্টি অ্যালাইন আইটেম প্রপার্টি সেট করিনি, যার কারণে এইটার আইটেমগুলো কিন্তু এখনও ওই কর্নারে বা বাই ডিফল্ট যেরকমভাবে আমাদের লেআউটটা সেরকমভাবেই আছে। তো এখন এটার জন্য আমার একটা আছে লেফট ডিভ, আরেকটা হচ্ছে রাইট ডিভ। তো আমি এখন লেফট ডিভ নিয়ে ফার্স্টে কাজ করি। তো লেফট অ্যান্ড ডিভ, তো এখন লেফট ডিভের জন্য আমি প্রথমে উইথ সেট করি আগে। এখন এইখানে আমরা দুইভাবে কাজটা করতে পারি। এখন এটার যেহেতু হাইট অ্যান্ড উইথ দুইটারই সেম হবে, তো আমি চাইলে কোড দুইটার জন্য কম লিখতে পারি। এখন আমি এইখানে এই প্রত্যেকটার জন্য দুইটা ডিভের জন্য আমার হাইট লেখা লাগবে, উইথ লেখা লাগবে, দেন আমি আমি করি আগে। তো
তো এখানে আমি হাইট লিখলাম যে 50%, 50% উইথ WIDTH উইথ 95%। এখন এটাতে উইথ হাইট আছে হচ্ছে হলো 50%, মানে টোটাল ডিপটার 50% আছে লেফট ডিপের জন্য, আর উইথের ক্ষেত্রে 95% আছে হচ্ছে হলো এটার উইথের জন্য। বাট এখানে যেহেতু আমি এই দুইটারে পাশাপাশি রাখবো, তার কারণে আমার এই প্রপার্টির বা এই পোর্শন ভ্যালু পোর্শনটা চেঞ্জ করতে হবে। আমার হাইটটা 95%-এ সেট করতে হবে, 95%, অ্যান্ড উইথটা 50%-এ রাখতে হবে। এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, BGC ব্যাকগ্রাউন্ড কালার, এখন সেম প্রপার্টি আমার রাইট ডিভের জন্য লাগবে। আমি জাস্ট কপি করলাম অ্যান্ড এইখানে রাইট ডিভ, রাইট ডিভ, তো এখানে আমার রাইট ডিভ নিচে চলে আসছে। ওকে, প্রবলেম। তো এখন আমার মেইন সেকশনে কাজ। তো প্যারেন্ট ডিভ থাকার বা হচ্ছে হলো আমার প্যারেন্ট যেইটা আছে এটা থাকার সুবিধাটা কি, এখন আমার আর কোনো এক্সট্রা ঝামেলার দরকার নেই। আমি জাস্ট এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, ফ্লেক্স, এই যে আমার ডিভ দুইটা পাশাপাশি চলে আসছে। আচ্ছা, সেকেন্ড ডিভটার কালারটা আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, লেফট ডিভের চেঞ্জ হয়েছে, ওকে, প্রবলেম নেই। তো এখানে এখন আমার দুইটা ডিভ আমি পাইছি, অ্যান্ড দুইটা ডিভের অ্যালাইনমেন্টও আমি পাইছি, দুইটাতে 50-50% নিচে। আমি যদি এটার এইখানে 45 সেট করি, 45, অ্যান্ড উইথ এটারও 45, তো এখন এই দুইটারে আমার জাস্ট সেন্টারে নিতে হবে। তো ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। এখন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে যদি স্পেস বিটুইন দেই, স্পেস বিটুইন বা স্পেস ইভেনলি ইউজ করি, তাহলে আমার এই যে অ্যালাইনমেন্টের জন্য স্পেসগুলা বা এই দুইটার মাঝে স্পেসটা আমি সমানভাবে নিতেছি। এখন এই জায়গায় লেআউটটা কীরকম ছিল, আমার লেআউটে একটা ইমেজ ছিল একপাশে টেক্সট ছিল। এখন আমি যদি এটার এইখানে এই লোরেম ইপসামটা উঠায় দিই, অ্যান্ড এর মধ্যে আমি যদি কিছু টেক্সট অ্যাড করি, ফার্স্টে প্রথমে একটা H2 ট্যাগ অ্যাড করি, H2, এখানে বলি আচ্ছা ওই জায়গা থেকে টেক্সট কপি করে নিয়ে আসি, সি, অ্যান্ড দুইটা বাটন অ্যাড করতে হবে। তো দুইটা বাটন যেহেতু আবার আমার পাশাপাশি নিতে হবে, তো এই দুইটারে আমি একটা ডিভের মধ্যে নিই, ডিভ ডট বিইউ ডাবল, আচ্ছা, বাটন BTN প্যারেন্ট, প্যারেন্ট, তো BTN প্যারেন্ট বাটন টু। এখন এই জায়গায় একটা হচ্ছে হলো বাই, আর আরেকটা হচ্ছে হলো সেল, BU1 বাই, অ্যান্ড সেকেন্ডটা আমি SELL সেল। তো বাই ডিফল্ট এই দুটো পাশাপাশি চলে আসছে। তো এই জায়গায় আমার তেমন কোনো কাজ নাই। তারপর আমি দুটারে একটা প্যারেন্টের মধ্যে রাখলে যখন আমি হচ্ছে মোবাইলের জন্য কনভার্ট করব, তখন জাস্ট আমি যদি এইটাতে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করে ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করি, তাহলে এই দুইটা একটা নিচে আরেকটা চলে আসবে, মানে ইজিলি আমার এই দুইটা মোবাইল লেআউটের জন্য করতে পারবো আমরা। তো এই জন্য আমি এটারে একটা ডিভের মধ্যে রাখছি। তো এখন এই জায়গায় একটা ইমেজ আছে, তো আমি ইমেজটা ডাউনলোড করার ট্রাই করি। অর্থ কথা,
এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবো না। আচ্ছা, আমরা একটা অন্য কোনো ইমেজ নেই। ডাউনলোড, এরকম তো পিএনজি ইমেজ পাওয়া যাইতেছে না। আচ্ছা, ডাউনলোডই করতে হবে। কার্টুন পিএনজি আচ্ছা, এটাই নিলাম। ডাউনলোড, ব্রিজ, ওকে, ফোল্ডার। আজকে ক্লাস 3, তো এখানে রিসোর্স নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আচ্ছা, পেস্ট হয়ে গেছে, সমস্যা নেই। এখান থেকে এটা রিনেম করে নিই, ING1 যেটা। আচ্ছা, তো এখন এটা নিয়ে আমরা এই জায়গায় তো এটা আমরা এখানে রাখলাম। অ্যান্ড সেকেন্ড সেকশনে হচ্ছে হলো আমার রাইট ডিভ, যেটাকে আমরা বলতেছি। এখানে আমরা হচ্ছে হলো ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, ইমেজ নামে একটা ট্যাগ নিতে হবে। অ্যান্ড এই ইমেজ ট্যাগ নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলে নিই। তো এখানে দুইটা ভ্যালু আমাদেরকে দিতে হয়, একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে অল্ট। তো এসআরসি হচ্ছে সোর্স, যেখান থেকে আমরা ইমেজটা নিতেছি। এটা হইতে পারে অনলাইন থেকে যে কোনো লিঙ্ক, হইতে পারে আপনার এখান থেকে আপনার ফোল্ডার থেকে যে কোনো একটা, যেমন আমরা এখন ইউজ করব। তো আর অল্ট হচ্ছে হলো আপনার ইমেজটা যদি কোনো কারণে লিঙ্ক ব্রোক হয়ে যায় বা কোনো কারণে ইমেজটা যদি দেখা না যায়, তখন ওইখানে এই ইমেজের পরিবর্তে একটা টেক্সট আর কি শো করে, আমরা দেখি আগে। আচ্ছা, যেমন ধরেন আমার এখন ইমেজ নাই, তো আমি যেকে অল্টারনেটিভ টেক্সট হিসাবে বলতেছি যে হিরো ইমেজ, হিরো সেকশন ইমেজ। তো এখানে আমি যেহেতু ইমেজ অ্যাড করি নাই, সেই কারণে আমার এখানে জাস্ট এই অল্টারনেটিভ যে টেক্সটটা আমরা সেট করছি এটা দেখাইতেছে, মানে বুঝাইতেছে যে এখানে একটা ইমেজ ছিল, কোনো কারণে ওইটা আসে নাই বা ওই জায়গার থেকে ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা যদি ইমেজ আনতে চাই, তাহলে যেহেতু এটা মেইন ফোল্ডারে আছে, তো দুইটা ডট স্ল্যাশ ইমেজ অন, তো আমি এন্টার দিলাম। কই গেছে? বড় ইমেজ। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে। তো এটার আমার সেট করার জন্য আমার হাইট উইথ বসাতে হবে। ঠিক আছে, তো আমরা ইমেজ নিলাম অ্যান্ড লেআউট সাজাইলাম। তো ইমেজ আসে নাই, ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে।
এখন আমার এইগুলারে সেন্টারে নিতে হবে প্রথমে, তো সেই ক্ষেত্রেও আমার কোডগুলা সেম। তো এইখানে অনেকগুলা কোডে আমার মোটামুটি সেম হওয়ার কারণে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ডুয়েল সিলেক্টর ইউজ করতে পারি। ডুয়েল সিলেক্টর কীরকম, এটারে আমি বলতেছি যে এই যে ক্লাস লিখছি আমরা, এরপরে ফার্স্ট ক্লাস নাম যেটা দিছি সেটার পরে স্পেস দিয়া আরেকটা নাম লিখতে পারি আমরা ক্লাসের জন্য, যেটারে আমরা সিলেক্টর হিসাবে ইউজ করব। তো আমি এখানে ফার্স্ট ক্লাস হিসাবে লিখছিলাম লেফট ডিভ। তো এখানে সেকেন্ড যেটা আরেকটা নাম দিতেছি আমি সেটা দিতেছি হিরো আন্ডারস্কোর ডিভ। এখন এই সেম নামটা হিরো ডিভ, এই সেম নামটা আমি এই যে এখানে আমার সেকেন্ড যে ডিভটা আছে রাইট ডিভ, এইটার জন্য অ্যাপ্লাই, মানে এইটার জন্য লিখবো আমি HERO আন্ডারস্কোর DIV। তা যখন আমি হিরো ডিভ কল করব তখন আমার লেফট ডিভ অ্যান্ড রাইট ডিভ দুইটা একসাথে কল হবে, যার কারণে আমার এই দুইটাতে যেই প্রপার্টিগুলা, যেমন এখানে আমার হাইট আছে, উইথ আছে, এই দুইটা আমার হচ্ছে হলো সেম। তো আমি এখানে হিরো ডিভ নামে একটা HERO DIV প্রপার্টি যদি ইউজ করি, তো আমি জাস্ট হাইট অ্যান্ড উইথ এই জায়গার থেকে কাট করে ভি অ্যান্ড এইখান থেকে যদি আমি এটা সরাই দিই, তাহলে আমার এখন দেখেন সেম কাজই হইতেছে, কিন্তু আমার কোড কিন্তু আমি 2 লাইন কম লিখতে পারছি। তো এখন যেহেতু ডিসপ্লে ফ্লেক্স আইটেমগুলো যেহেতু আমার সেন্টারে নিতে হবে, তো সেই জন্য আমি ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম align items center specify content center and আচ্ছা ফ্লেক্স আগে ইমেজটা ফিক্স করি। ইমেজটা ফিক্স করার জন্য ইমেজ আছে আমার হচ্ছে সেকেন্ড ডিভ রাইট ডিভের ইমেজের মধ্যে। তো আমার এখানে প্রথমে রাইট ডিভের কাজ তো করছি, এটার নিচেই লিখি ডট রাইট ডিভ, তারপরে এর মধ্যে ইমেজ IMG না IMG অ্যান্ড দেন হ্যাঁ। তো এখন এটার মধ্যে আমি উইথ সেট করলাম, উইথ হচ্ছে হলো 60%, মানে আমার ডিভের 60% হবে হচ্ছে হলো। হ্যাঁ, এখন যদি আমি ডিভ বড় করি আমার ইমেজের সাইজ বড় হবে, অ্যান্ড আমি যদি ডিভ ছোট করি এটার সাথে সাথে আমার ইমেজের সাইজও ছোট হবে। তো এখন আমার এই জায়গায় যেহেতু ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার কারণে আমার আইটেমগুলোর পাশাপাশি চলে আসছে, আমার ফ্লেক্স ডিরেকশন ইউজ করতে হবে, FD ফ্লেক্স ডিরেকশন কলাম। আচ্ছা, আর এইখান থেকে জাস্টিফাই কন্টেন্টও আমরা লেফট করে দিতে পারি, LEFT লেফট। ও না, জাস্টিফাই কন্টেন্ট না, ফ্লেক্স। আচ্ছা, এটা সেন্টারে রাখি দেন বল। তো যখন আমরা ফ্লেক্স ডিরেকশন ইউজ করি তখন আমাদের জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমের যে কাজ এটা চেঞ্জ হয়ে যায়। কীরকমভাবে চেঞ্জ হয়, নর্মালি আমরা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে কিন্তু পাশাপাশি হচ্ছে হলো স্পেস দেই বা হচ্ছে হলো পাশাপাশি সেন্টারে করি। তো যখন আমি ফ্লেক্স ডিরেকশন ব্যবহার করতেছি তখন এটার ভ্যালুর মান চেঞ্জ হয়, এটা তখন কলাম সাইডে আমাদের আইটেমগুলোকে অ্যালাইন করে। তো এখন অ্যালাইন আইটেমকে আমার যা হচ্ছে চেঞ্জ করতে হবে যে অ্যালাইন আইটেম LEFT লেফট। আচ্ছা, এই অ্যালাইন আইটেম লেফটটা আমার এইখানে না দিয়ে আমি এটারে সেন্টারেই রাখি, কারণ যেহেতু আমার ইমেজ এটার সাথে কানেক্টেড, সেন্টার। তো সেন্টারে রাখার পরে এখন এইখানে আমার যেহেতু এই টেক্সটটাকে সেন্টারে নিতে হবে, তো আমার জাস্ট এই যে লেফট ডিভের মধ্যে আমি এই প্রপার্টিটা স্পেশালভাবে
আলাদাভাবে বসাবো। সেন্টার এটারে আমি লেফট করে দিই, LEFT লেফট, টেমস লেফট। ও আচ্ছা, লেফট তো না, স্টার্ট। এই তো আমার এটা এখন স্টার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এটার একটু কালার টালার অ্যাড করি, মার্জিন প্যাডিং অ্যাড করি, তাহলে আমার এই লেআউটে আসবে না? তাহলে আমার এই লেআউটটা আমরা সাজাতে পারছি না। এখন যদি আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ মানে রিমুভ করে দেই এখান থেকে, তাহলে আমার এই আচ্ছা আরেকটু যদি ডিজাইন করি, তাহলে এইগুলোতে ডিজাইন করলে এখন আমার অন্তত লেআউটটা তো আপনারা বুঝতে পারছেন যে আমরা এইভাবে লেআউটটা সাজাই। টেক্সটের সাইজ বড় করতে হবে, ইমেজ বাটনগুলোতে আমরা যদি এখন কালার চেঞ্জ করি, দেন আমরা সেম কিন্তু লেআউট পাইতেছি, আমরা আউটপুটটা কিন্তু সেম পাইতেছি। মানে আমার এখানে বোঝানোর বিষয়টা হইতেছে যে লেআউটটা আপনারা কীভাবে সাজাবেন। তো এই লেআউটটা তো সাজানো বুঝতে পারছেন সবাই। না বুঝলে বলেন, আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই, বাট না বুঝা কেউ চুপ করে থাকে না। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, সেকেন্ড লেআউটটাও কিন্তু সেমভাবেই করবেন। এইখানে এই জায়গায় যে আমরা সেকেন্ড লেআউটের এইখানে এইটার যেমন জাস্ট এইখানে আমরা দুইটা ডিভ করছি, ওই জায়গায় একটা ডিভের মধ্যেই আপনি ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেই ওইটার কাজ হয়ে যাবে। ওইটাতে আমাদের তেমন কোনো মানে এক্সট্রা কাজ নাই। তো এখন এইখানে আপনারা যখন ডিভাইড করবেন দুইটা, তো তখন আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার টেক্সট সাইজ বড় না ইমেজের সাইজ বড়। এটা আসবে আপনার ডিজাইন অনুসারে, যে এইখানে একটা ডিজাইন থাকলে সেইটার উপরে হচ্ছে হলো আপনি ডিপেন্ড করে যে আপনার এটাতে টেক্সট সাইজ বড় না ইমেজ সাইজ বড়। আপনি 60-40 রেশিওতে দিবেন নাকি 50-50 রেশিওতে দুইটা ডিপ সেট করবেন, সেটা হচ্ছে আপনার ডিজাইন অনুসারে আপনি সেট করবেন। যেমন আমার কাছে দুইটা ইউআই ডিজাইন আছে, ওপেন ইন নিউ ট্যাব। তো এইখানে যদি আমরা দেখি যে এই ডিজাইনটা বা এই আউটপুটটাতে যদি আমরা দেখি, এইখানে কিন্তু আমার ইমেজ বড়, টেক্সটের পোর্শন যেটা আছে এটা ছোট। অর্থাৎ আমার 60-40 রেশিওতে ইমেজ থাকবে 60 আর টেক্সট থাকবে 40। দেন আমরা হচ্ছে হলো ডিজাইনের কাজগুলো করতে পারবো বা ডিজাইনের কাজগুলো করবো এখানে। আর এই ডিজাইনটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এইখানে আবার টেক্সটের পোর্শনটা বেশি, আমার ইমেজ যেটা আছে এর পোর্শনটা কম। তো তখন আমরা ইমেজের টেক্সটের জন্য এখানে 60% রাখবো আর ইমেজের জন্য 40% রাখবো। তো এইখানে ডিজাইনের উপরে বেস করে হচ্ছে আমরা আমাদের যেই রেশিও বা হচ্ছে হলো লেআউটের জন্য কীভাবে দুইটা ডিভের মধ্যে আমরা যে স্পেস মেনটেন, এই দুইটা আমরা ডিজাইন যেরকম থাকে সেই অনুপাতে আমরা করব। তো এখন হচ্ছে হলো আমাদের আমরা তো লেআউট সাজানো দেখলাম, তো কিছু অ্যানিমেশন আর হচ্ছে হলো এখন অ্যাকচুয়াল একটা একটু হার্ড ওয়ার্কিং মানে হার্ড একটা পার্ট, যেটা হচ্ছে হলো নেভিগেশন বার ডিজাইন করা। টপ 1 ক্লাস 3 তো নেভিগেশন বার বলতে আমরা কি বুঝি? নেভিগেশন বার হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের যতগুলো পেজ থাকে বা যতগুলো সেকশন থাকে, এই প্রত্যেকটা সেকশনে সহজে মুভ করার জন্য আমরা কিছু হচ্ছে হলো পার্ট ইউজ করি। যেমন মানে মেনু ইউজ করি। এইখানে আমার এই ওয়েবসাইটটাতে হোম সেকশন আছে, অ্যাবাউট আস আছে, হাউ ইট ওয়ার্ক, প্রাইসিং, FAQ আছে। আর একটা ওয়েবসাইট আছে, এখানে আমার প্রজেক্ট আছে, সার্ভিস আছে, স্টুডিও আছে, জার্নাল আছে। তো এইগুলাতে যদি আমি এইভাবে স্ক্রল করে দেখতে চাই, নর্মালি আমি কিন্তু পুরো ওয়েবসাইটই সার্ভ করব,
তো আমি এখান থেকে জাস্ট চেক করতে পারি। বাট অনেক সময় ইমার্জেন্সি যখন দরকার হয় তখন আমার জাস্ট ধরেন যে কন্ট্যাক্ট টাচটা নাই, এখানে আমার একটা বাটন দরকার, মানে সেকশন আছে কন্ট্যাক্ট টাচ, আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দরকার। তো তখন আমি কীভাবে সার্ভ করে করে এত বড় ওয়েবসাইটের নিচ পর্যন্ত যাওয়াটা বা কন্ট্যাক্ট সেকশনে যাওয়াটা একটা ছিল মানে কমপ্লেক্স অনেক, এটা টাইম কনজিউমিং। আর প্রফেশনালি যারা কাজ করে বা প্রফেশনালি যারা ওয়েবসাইট সার্ফিং করে তারা কিন্তু ওইভাবে সার্ফিং করে বা স্ক্রল করে নিচের দিকে যাওয়াটা প্রেফার করে না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি যখন আপনার যে কোনো পোর্টফোলিও ডিজাইন করবেন তখন আপনার পোর্টফোলিওতে আপনার ক্লায়েন্ট যখন আপনার প্রজেক্ট দেখবে, দেখার পরে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তখন কিন্তু আপনার এইভাবে সার্ভ করে বা স্ক্রল করে নিচে যায় এরপর আপনার সাথে কন্ট্যাক্ট অপশন খুঁজে আপনার সাথে কন্ট্যাক্ট করবে না, তারা চেক করবে এইখানে কন্ট্যাক্টের ইজি কোন অপশন আছে। সেম হলো সবার ক্ষেত্রে, সবাই খুঁজে সহজে কীভাবে কাজ করা যায়। আর এইটা হলো সিঙ্গেল পেজ ওয়েবসাইট, এগুলো সব সিঙ্গেল পেজ ওয়েবসাইট, এগুলাতে তেমন কোনো প্যারা নাই, বা আমি যদি বাটন অ্যাড নাও করি বা নেভিগেশন বার অ্যাড নাও করি তাও আমরা স্ক্রল করে দেখতে পারতেছি। বাট যেগুলো মাল্টিপল পেজের ওয়েবসাইট, যেমন অ্যাবাউট আস আলাদা একটা পেজে থাকে, হাউ ইট ওয়ার্ক এটা আলাদা একটা পেজে থাকে, প্রাইসিং আলাদা একটা পেজে থাকে, বা প্রত্যেকটা মেনু আলাদা আলাদা পেজে থাকে, তখন এইখানে যদি নেভিগেশন বার না থাকে বা মেনু সেকশনটা না থাকে তাহলে কিন্তু আমরা ওই পেজগুলোতে সার্ভ করতে পারবো না বা ওই পেজগুলোতে যাওয়ার আর কোনো অপশনই থাকবে না। তো এই জন্য আমাদের নেভিগেশন বারটা কাজ করে। তো নেভিগেশন বার কয়েকটা ডিফল্ট লেআউট আছে। তো একটা লেআউট আমার বাটন থাকে, এই পাশে ডান সাইডে বাটন থাকে, বাম সাইডে ইমেজ লোগো থাকে, আর সেন্টারে আমার মেনুগুলা থাকে। আর আরেকটা সিস্টেম যে আমার জাস্ট লোগো আর মেনু থাকে। তো এটা কাস্টম ওয়েবসাইট, যার কারণে এটাতে নাই, এটা আমার একটা প্রজেক্টের ওয়েবসাইট। তো এটা কাস্টম ওয়েবসাইট, সেই কারণে এটার লোগো নাই, জাস্ট মেনুগুলো আছে। তো এইভাবেও হইতে পারে। আবার ধরেন যে ই কমার্স ওয়েবসাইট যেগুলাতে, ওইগুলাতে বাটন শুধুমাত্র একটা থাকে, অ্যান্ড এইখানে আরও অপশন থাকে যে কার্ড, তারপরে যে প্রোফাইল, এরকম ড্যাশবোর্ড, এরকম আলাদা আলাদা মেনু থাকে। তো আগের লেআউটটা যদি আমরা সাজানো একটার জন্য শিখতে পারি, দেন বাকিগুলো আমরা ইজিলি করতে পারবো। তো সেই জন্য আমরা এখন একটা কমন যে আমাদের নেভিগেশন বারের লেআউট, সেটা আমরা কোডে কনভার্ট করব। তো যেহেতু এটা আমরা নেভিগেশন বারের জন্য করতেছি, তো নেভিগেশন বার আমরা বললাম যে প্রত্যেকটা ওয়েবসাইট করার সময় আমাদের একটা মেইন কন্টেইনারের মধ্যে রাখা, তারপরে কোডগুলো করতে হবে। এইখানে বডি এলিমেন্ট আছে বা বডি ট্যাগ আছে, তারপরও আমরা যখন এটারে রেসপন্সিভ করি বা এটারে নিয়ে ধরেন যে আপনি ডিফারেন্ট ডিসপ্লের জন্য কাজ করেন, তখন আপনার যদি একটা মেইন কন্টেইনার আপনার নিজের জন্য থাকে বা আপনার নিজের কন্টেইনার থাকে, তখন আপনি ডিফারেন্ট ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন বা ওইটার নিয়ে আপনি আলাদা আলাদা লেআউটে সাজাতে পারেন। যার জন্য আমরা প্রথমে একটা ডিভ নিব, যেটা কন্টেইনার নামে সরাসরি থাকবে, ডিভ ডট কন্টেইনার কন্টেইনার। এটা আমার টোটাল ওয়েবসাইটটাকে হ্যান্ডেল করবে, অ্যান্ড এটার মধ্যে আমি টোটাল ওয়েবসাইটটা ডিজাইন করব, সরাসরি বডি ট্যাগের মধ্যে না। তো এখন কন্টেইনার নেওয়া হলো, ন্যাভবারের জন্য আমার একটা প্যারেন্ট ডিভ লাগবে। তো আমি আরেকটা ডিভ নিব এর মধ্যে, ডিভ ডট ন্যাভ সেকশন। তো ন্যাভবারের জন্য আমার সেকশন, এখন ন্যাভবার আমি যেহেতু বলতেছি যে কমন ন্যাভবার, তো এটার তিনটা সেকশন থাকবে। একটা আমার ন্যাভবারের জন্য লোগো, একটাতে মেনু, আর একেবারে রাইট সাইডে থাকবে আমার প্রোফাইল আইকন বা যে কোনো একটা বাটন থাকবে। তো আমি এখানে তিনটা ডিভ আরও কালেক্ট মানে চাইল্ড ডিভ নিব ন্যাভের আন্ডারে, ডিভ 3। তো প্রথম ডিভের নাম
লোগো সেকশন, লোগো সেকশন। আপনারা যখন ক্লাসের নাম দিবেন ট্রাই করবেন আপনার ডিভের মধ্যে বা হচ্ছে হলো ওই এলিমেন্টের মধ্যে যা রাখতেছেন সেইটার সাথে রিলেভেন্ট নামটা মানে ক্লাস নাম করতে, নেমিং করতে, তাতে আপনি যখন পরবর্তীতে প্রজেক্ট আবার রিভিউ করবেন বা হচ্ছে হলো যখন নতুন ভার্সন আনবেন তখন আপনার এই কোডটা রিড করতে ইজি হবে। আপনার বারবার হচ্ছে হলো খুব প্যারা খেতে হবে না যে সিএসএস ফাইলে যায় যে কোন জায়গায় আমি কী কোড লিখছি বা হচ্ছে হলো কোন জায়গা থেকে আমার কী কোড এটা কিসের জন্য আনছি, জাস্ট এইখান থেকে আপনি সহজে বুঝতে পারবেন। আর ডিভের জন্য তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা আপনার ডিভ কী জন্য ইউজ করতেছেন, এই ডিভের মধ্যে আপনি কী রাখছেন। তো সেকেন্ড ডিভটা হচ্ছে হলো আমার মেনু সেকশনের জন্য, মেনু সেকশন। সেকশন আর আমার লাস্ট ডিভ এটা হচ্ছে হলো বাটন সেকশন বা আইকন সেকশন, যেটা আপনারা বলতে পারেন। তো আমি এটারে বাটন সেকশন BUTT1 সরি ক্লাস ক্লাস BPN আন্ডারস্কোর সেকশন সেকশন। তো আমার লেআউট সাজানো কমপ্লিট। এখন আমি হচ্ছে একটা CSS ফোল্ডার ফাইল নিই, নিউ ফাইল nav.css। কেউ যদি কোনো জায়গা দিয়ে না বোঝেন তাহলে সাথে সাথে জিজ্ঞেস করবেন, অ্যান্ড এটাকে আমি লিঙ্ক করে নিই। nav.css ওকে। তো CSS ফাইলটা আমি সাইডে ওপেন করে নিলাম। এখন প্রথমে আমার রুট নিয়ে কাজ, রুট স্টার। তো এখানে প্রথমে মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, এখানে আমরা আরেকটু কথা বলি, আমরা ভ্যারিয়েবল সম্পর্কে কি জানি? ভ্যারিয়েবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কারো কোনো আইডিয়া নাই? আপনারাও জানেন না? আচ্ছা, ওইটা তো একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য var ইউজ করি আমরা, জাভার জন্য মেবি var ইউজ করি আমরা। আচ্ছা হ্যাঁ, সি প্রোগ্রামিংয়ের জন্য। তো ভ্যারিয়েবল হচ্ছে যেটার মধ্যে আমরা ডাটা, একটা কন্টেইনার যার মধ্যে আমরা যে কোনো ডাটা রাখি, অ্যান্ড ওই ভ্যারিয়েবলটা নিয়ে আমরা প্রসেসিংয়ের মাধ্যমে ওই ডাটাটারে আমরা অ্যাক্সেস করতে পারি। যেমন এটা ধরেন একটা প্যাকেজের মতো বা প্যাকেটের মতো। তো এইখানে আমাদের যখন, আচ্ছা আমরা ভ্যারিয়েবল নিয়ে একটু কথা বলি এখানে। তো ধরেন আপনি প্রজেক্ট যখন করতেছেন, আপনার সেম একটা থিমের উপরে কিন্তু একটা ডিজাইন সবসময় হয়। যেমন আমার এইখানে যখন আমরা এই UI ডিজাইনগুলো দেখতেছি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো এখানে আমার তেমন কোনো ডিফারেন্ট বা ভাইব্রেন্ট কোনো কালার নেই। বাট যেই ওয়েবসাইটগুলোতে হচ্ছে হলো অনেক কালার ইউজ করে বা হচ্ছে হলো ডিফারেন্ট কালারের, যেমন ফেসবুকের ওয়েবসাইটের কথা যদি বলি, তো ফেসবুকের মেইন কালার হচ্ছে হলো ব্লু কালারের বা হচ্ছে হলো এই যে এরকম একটা কালার। তো এখন বারবার যখন এই কালারটা ইউজ করতে হয়, তো যে কোনো জায়গায় ধরেন একটা কালার ভুল হয়ে গেছে বা আপনি একটা কালার দিয়ে করছেন, এরপরে আপনার ক্লায়েন্টের মনে হইতেছে যে না আমার এই প্রজেক্টে এই কালারটা আমি চেঞ্জ করতে চাইতেছি। যেমন এইখানেই ধরি যে আমার এই কালো কালার দিয়ে আমরা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পুরো প্রজেক্টটা করছি, করার পরে আমার যে ডিজাইনার বা আমার যে ক্লায়েন্ট তার মনে হইতেছে যে না এখানে কালো কালারের বদলে আমি যদি হচ্ছে হলো নেভি ব্লু কালার ইউজ করতাম বা অন্য যে কোনো কালার ইউজ করতাম, অন্য যে একটা তার প্রেফারেন্স অনুসারে কালার, সেটা হলে আরও বেশি সুন্দর হতো। এখন আমার তো পুরো প্রজেক্ট কমপ্লিট, আমি তো এই জায়গায় প্রত্যেকটা যে এলিমেন্ট আছে এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার বলেন বা ফন্ট কালার বলেন এগুলো আমি সেট করছি। তো এখন আমি যদি পুরা প্রজেক্ট ঘুরে এরপরে হচ্ছে হলো প্রত্যেকটা এলিমেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড কালার বা এলিমেন্টের কালার যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমার যেই পরিমাণ সময় লাগবে ওই দিয়ে তো আমি আরেকটা ডিজাইন মানে পুরো আরেকটা ওয়েবসাইট কমপ্লিট করা সম্ভব। তো এই প্রবলেমগুলো থেকে হচ্ছে হলো সলভ করার জন্য আমরা রুট নামে একটা সিস্টেম ইউজ করি।
অ্যান্ড রুটের মধ্যে আমরা কিছু ভ্যারিয়েবল ডিফাইন করি। তো ভ্যারিয়েবল ডিফাইন করি কীভাবে, রুট কল করি, জাস্ট আমি রুট লিখলে এইভাবে আসে, দেন আমি ডাবল ড্যাশ দিয়ে এরপরে হচ্ছে হলো আমি বললাম যে ফন্ট কালার, ফন্ট কালার আন্ডারস্কোর ফন্ট কালার। তো অ্যান্ড আমি এটারে হচ্ছে হলো কলন দিলাম, দেন দেওয়ার পরে আমি এই জায়গার থেকে এই কালার প্যালেট থেকে যে কোনো একটা কালার HTML কালার ছিল আচ্ছা, এই যে HTML কালার পিকার W3 স্কুলেরটা ইউজ করি। তো আমি এখান থেকে আমার যেটা ধরেন থিমের কালার আছে বা হচ্ছে আমার একটা যে কোনো থিমের যে UI ডিজাইনের কালার আছে, আমি সেই কালারের অনুসারে এখান থেকে কালার প্যালেট নিলাম, বিভিন্ন শেড আছে কালারের, আমি এই ডার্কার শেডটা ইউজ করলাম টু সি। V and তো এটা আমি ফন্ট কালার হিসাবে ইউজ করলাম। এরপরে বাটনের জন্য বাটন BU বা BTN আন্ডারস্কোর BG, বাটন BG-তে আমি দিলাম এখান থেকে রেড কালারের মধ্যে কিছু একটা চুজ করলাম, এরপরে আরেকটা কালার নিলাম হচ্ছে হলো হোভারের জন্য, হোভার করার পরে আমরা কি আউটপুট দেখব সেটার জন্য সি। তো আমি হচ্ছে হলো বাটন BG অ্যান্ড আরেকটা দিলাম বাটন হোভার BTN, এরপরে আন্ডারস্কোর HOVER হোভার। আচ্ছা, হোভার কি আমরা বলতেছি ভি। তো এইখানে আমি আমার ভ্যারিয়েবলগুলা কল করছি, অ্যান্ড এখন আমার এইখান থেকে হচ্ছে হলো লোগো সেকশন, মেনু সেকশন, বাটন সেকশন, ডিফারেন্ট সেকশন নিলাম। তো রুট যখন আমরা ব্যবহার করি, ধরেন আমি এখানে এটার জন্য মেনুগুলো একটা অ্যাড করতেছি, তো যেহেতু মেনু সেকশন আমি অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ ইউজ করব। তো বড় একটা এই মাউসের কার্সার বানায় রাখছি, তো তো আমি 4টা মেনু অ্যাড করব। তো এখানে একটা হচ্ছে হলো হ্যাশ, এটারে বললাম হোম, আমার এই ট্যাগের অবস্থা হয়েছে Ctrl+Shift+B। আচ্ছা, এর জায়গায় হ্যাশ এন্ড এই জায়গায় HOME হোম, দেন এইটাকে বললাম আমি অ্যাবাউট আস, ABOUT অ্যাবাউট আস। দেন এখানে বললাম, এটা বললাম প্রজেক্ট, হ্যাশ প্রজেক্ট, প্রজেক্ট অ্যান্ড আরেকটা অ্যাড করলাম আমরা, এটা হচ্ছে হলো কন্ট্যাক্ট।
বানান মনে হয় ভুল হয়েছে, আচ্ছা যাই হোক। তো এখান থেকে আমি যদি এটার আউটপুট দিই ওপেন উইথ লাইভ সার্ভার, আমরা এই জায়গায় কিছু ডিফল্ট কালার দেখতেছি অ্যান্ড হচ্ছে হলো ওই দেখতেছি। তো আমরা কালারগুলারে এখান থেকে রিমুভ করতে হবে। তো আমরা যেহেতু মেনু সেকশন অ্যান্ড আচ্ছা এটা হচ্ছে হলো আমার ন্যাভ কন্টেনারের মধ্যে, ন্যাভ সেকশনের মধ্যে মেনু সেকশনে। তো ডট এখানে আমার সুবিধাটা আলাদা সিএসএস ফাইলে করার সুবিধা কি, আমি এখানে যখন ডট দিছি আমার যতগুলা ক্লাস এই প্রজেক্টের মধ্যে বা এইচটিএমএল ফাইলে আছে সবগুলোর একটা লিস্ট চলে আসছে। আমি জাস্ট যদি শুরুর দুটা ওয়ার্ড লিখি, এই যে ন্যাভ সেকশন আসছে, এরপরে সরি অ্যারো সাইন, এরপরে আবার যদি ডট দিই, এরপরে আমার হচ্ছে হলো মেনু সেকশন, মেনু সেকশন এখানে পুরাটা হচ্ছে হলো সহজে চলে আসে। দেন এটা হচ্ছে হলো এর মধ্যে যে এ ট্যাগ আছে এই ট্যাগের জন্য। তো এখানে আমরা হচ্ছে যেন স্টাইল স্টিউআই ভুলে গেলাম নাকি এই জায়গায়, আচ্ছা ফন্ট কালার আগে চেঞ্জ করি। তো ফন্ট কালারের জন্য আমাদের কালার প্রপার্টি ইউজ করতে হবে, কালার। দেন আমরা এখান থেকে ফন্ট কালার যেটা সেট করছি সেটা ইউজ করব। তো ফন্ট কালার ইউজ করার জন্য আমাদের ইউজ করতে হবে var, যেহেতু এটা ভ্যারিয়েবল। তো আমরা var অ্যান্ড ইন্টার দেওয়ার পরে আমার যেটা ফন্ট কালার নাম দিছি আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখন যদি আমি এখানে যাই আউটপুট দেখতে যাই, তাহলে আমার ফন্ট কালারটা চেঞ্জ হয়েছে। আচ্ছা প্রজেক্ট আর কন্টেন্টের স্পেলিং, প্রজেক্ট PROJECT প্রজেক্ট কন্ট্যাক্ট। হ্যাঁ, তো এখন আমার এরকম পুরো প্রজেক্টে ধরেন আমি ফন্টের জন্য ফন্ট কালার দিয়া এর উপরে কাজ করলাম, তাহলে যখন আমার হচ্ছে এটার আরেকটা ভার্সন বা আরেকটা থিম বা আরেকটা কালারের প্রেফারেন্সে বানাইতে হবে, আমি জাস্ট এইখান থেকে যদি ফন্ট কালারটা চেঞ্জ করে দিই, এইখান থেকে যদি ফন্ট কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এই যে আমার অটোমেটিক ফন্ট কালার এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন এই কোন জায়গায় আমি যে ফন্ট কালার অ্যাপ্লাই করছি এটা আমার মনে রাখারও দরকার নেই, জাস্ট আমি এইখান থেকে চেঞ্জ করলাম। আমার পুরো প্রজেক্টে যতবার আমি এটা অ্যাপ্লাই করব ততবার ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। তো সেইটার কারণে সহজে হচ্ছে হলো কারেকশন করাগুলো, যদি কোনো কারেকশন থাকে বা হচ্ছে হলো কালার চেঞ্জ বা থিম চেঞ্জের কোনো প্রবলেম থাকে বা হচ্ছে নতুন ভার্সনের নতুনভাবে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করতে চান বা কালার প্রোফাইল চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে জাস্ট বাটনের কালার চেঞ্জ করবেন, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলেন, বাটনে হোভারের পরে কী হবে ওটা চেঞ্জ করে দিলেন, এখান থেকে জাস্ট হোভার কালার চেঞ্জ করে দিলেন। আপনার পুরো প্রজেক্টে যতবার আপনি এই ভ্যারিয়েবলটা অ্যাপ্লাই করছেন সব জায়গায় এই চেঞ্জগুলো অটোমেটিকলি হয়ে যাবে, যার কারণে আপনার পুরো প্রজেক্টে খুঁজে এটা চেঞ্জ করার দরকার নেই। তো ফন্ট ফ্যামিলি আর হচ্ছে যে ওই কালারের জন্য আমরা এইভাবে ইউজ করি। তো এখন আসি আমরা কাস্টম ফন্ট কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো নর্মালি বাই ডিফল্ট আমাদের তো একটা ফন্ট এখানে থাকে, আমরা একটা ফন্ট ফ্যামিলি ইউজ করি, এটা মেবি টাইমস নিউ রোমান, হ্যাঁ হইতে পারে, শিওর না। তো আমরা কীভাবে কাস্টম ফন্ট ইউজ করি, তো কাস্টম ফন্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে গুগল ফন্ট নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা ইউজ করি। তো সার্চ দিই GWG গুগল ফন্ট, এখান থেকে আমরা অনেক ফন্ট আছে এখানে, আমরা যে কোনো যেটা আমাদের প্রেফারেন্স অনুসারে বা হচ্ছে হলো ডিজাইনের যেটা থাকে সেই অনুসারে। এখন এখানে কাস্টম ডিজাইন যখন আমরা অ্যাপ্লাই করি বা ইউআই ডিজাইন সহ যখন আমরা কাজ করি, তখন ইউআই ডিজাইনে ফন্টের নাম বলে দেয় বা হচ্ছে হলো ফন্টের ফাইল দিয়ে দেয় ক্লায়েন্ট, যদি প্রিমিয়াম ফন্ট হয়। আর ফ্রি ফন্ট হইলে আপনি গুগল ফন্টস থেকেই পেয়ে যাবেন, গুগল ফন্টসে মোটামুটি সব ফ্রি ফন্ট পাওয়া যায়।
তো অ্যাপ্লাই আমরা ফন্ট ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে ফন্টসে গুগল ফন্টসে যেতে হবে। সেইখান থেকে আমার একটা ফন্ট ফ্যামিলি আমি চুজ করলাম এইটা, হ্যাঁ এটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমাদের প্রথমে গেট ফন্ট, তো এরপরে গেট ইমবেডেড কোড। আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, বাট আমি চাইতেছি যে সরাসরি ইউজ করতে। তো কোড নেওয়ার পরে এখন এখানে ওয়েব, তো আমি চাইলে লিঙ্ক ইউজ করতে পারি। লিঙ্ক যদি ইউজ করি তাহলে হচ্ছে আমার 3 লাইনের 3টা সিডিএন কোড দিবে। এটা নিয়ে আমি HTML এ যেখানে CSS লিঙ্ক কোড ট্যাগটা ইউজ করছি, এই যে এখানে এটার নিচে আমি যদি পেস্ট করে দিই তাহলে হয়ে যাবে। বাট যেহেতু আমার HTML ফাইলে অলরেডি অনেক কিছু ইম্পোর্ট করা বা অনেক কিছু অ্যাড করা থাকে, তো সেই কারণে আমি এটা হচ্ছে হলো একটা CSS ফাইলের জন্য নিব। তো CSS ফাইলের জন্য আমরা @import কোডটা নিতে হবে। তো আমি জাস্ট শুধুমাত্র এখান থেকে @import কোডটুকু নিলাম, Ctrl+C। আর যদি আপনি স্টাইলের থেকে নেন, এইভাবে স্টাইল থেকে পুরোটা কপি করে নেন, এটা নিয়েও আপনি HTML এর লিঙ্ক ট্যাগের নিচে বসাইতে পারবেন, সমস্যা নেই, তাও কাজ করবে। তো এইখান থেকে ইম্পোর্ট কপি করা জাস্ট আমি এখানে না আমার একেবারে উপরে পেস্ট করা ভালো, এখানে সব ইম্পোর্টেড ফাইলগুলো আমরা একসাথে রাখতে পারি, Ctrl+V। তো এইখানে আমার ফন্টের পুরো ফন্ট ফ্যামিলিটা আমার এখানে প্রেজেন্ট। তো এখন আমি চাইলে পুরো প্রজেক্টে যদি এই সেম ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাই, তাহলে আমার প্রথমে এই লাইনটা কপি করতে হবে এখান থেকে ফন্ট ফ্যামিলির জন্য, আর এটা আমি রুটে যদি বসাই দিই তাহলে আমার পুরো প্রজেক্টে জাস্ট এই ফন্ট ফ্যামিলিটা অ্যাপ্লাই হবে। বাট আমি চাইতেছি যে এইভাবে অ্যাপ্লাই না করে আমার বিভিন্ন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ফন্ট ইউজ করতে, তাহলে আপনি রুট থেকে ইউজ করতে পারেন, অথবা হচ্ছে হলো আপনার সরাসরি মনে রাখতে হবে যে আপনি কোন ফন্ট ফ্যামিলিটা ইউজ করতেছেন। যেমন আমি যদি রুটে এটা অ্যাপ্লাই করে দিই, তাহলে আমার পুরো প্রজেক্টে যতগুলো আমি P ট্যাগ বলেন, H ট্যাগ বলেন বা ডিপ ট্যাগের মধ্যে ডাইরেক্ট যদি লিখি, তাহলে সবগুলাতে এই সেম ফন্টটি অ্যাপ্লাই হবে। আমি যদি একটু দেখাই আউটপুট, হ্যাঁ, তো এখানে দেখেন আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এটার মধ্যে ডিভের মধ্যেও কিছু লিখি, যেমন আমার এই বাটন সেকশনে ডিভ আছে, বা হচ্ছে হলো সরাসরি বডি ট্যাগের মধ্যেও কিছু লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সেই ক্ষেত্রে এইটাও কিন্তু এই ফন্টেই আসতেছে। আচ্ছা, এইটা অর্ধেক বাইরে চলে গেছে। তো আপনারা তো বুঝতে তো পারছেন যে অ্যাপ্লাইটা কীভাবে হইতেছে, যে এই জায়গায় রুট থেকে যেহেতু অ্যাপ্লাই করছি সেহেতু সব জায়গায় এই ফন্ট ফ্যামিলিটাই অ্যাপ্লাই হবে। এখন আমি চাইতেছি যে না, এই ফন্টটা আমি এইভাবে না, জাস্ট আমার প্রয়োজন অনুসারে যখন যেখানে প্রয়োজন ওইখানে আমি ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি এই ফন্টটার জন্য একটা নাম দিতে পারি, যেহেতু এটা জোসেফিন ফন্ট, আমি জাস্ট ফার্স্ট যেটা নেম এটা ইউজ করি, জোসেফিন, ওকে। এরপরে পুরা কোড আমার জাস্ট এইটুকু দরকার, Ctrl+C, Ctrl+V। এখন আমি যদি এইটার ফন্ট ফ্যামিলি এইখান থেকে রিমুভ করে দিই, তো আমি যদি এখন আমার এটাতে ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই করি, FF ফন্ট ফ্যামিলি var জোসেফিন। তো এখন আমার এই যে এটাতে ফন্ট ফ্যামিলি অ্যাপ্লাই হয়েছে, এটা নিচেরটা কই গেল, এখন আমি যদি এখানে দেখি যে আমার জাস্ট এইটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে উপরেরটার, বাট নিচেরটার ফন্ট ফ্যামিলি আগের মতোই আছে। তো এইভাবে আমি স্পেসিফিক ফন্ট, কাস্টম ফন্ট যখন ইউজ করব তখন এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। কারণ এত বড় লেখা বা এত বড় নামটা আপনি মনে রাখতে পারবেন কি না সেটা একটা বিষয়, আর স্পেলিং মিস্টেক হলে সেটা আরেকটা সমস্যা। কারণ আপনি যদি এখানে একটু বানান ভুল করেন তাহলে আপনার ফন্টটার কাজ করবে না বা আসবে না। তো সেই ক্ষেত্রে এখানে সহজে হচ্ছে হলো জাস্ট ভ্যারিয়েবল ইউজ করাটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। তো এইখানে আমি লেআউটের কথা বলতেছিলাম, তো ফন্ট ফ্যামিলিতে কাজ করলাম। এখন আসি আমাদের লেআউট সাজানোর জন্য। তো প্রথমে আমার মেইন কন্টেইনারের লেআউট অ্যান্ড বডি ট্যাগের মধ্যে এইগুলার কাজগুলো কমপ্লিট করি। আচ্ছা, এটা আমি এখান থেকে আপাতত
কমেন্ট করে রাখি, আমার আপাতত এটার দরকার নেই। তো প্রথমে হচ্ছে আমার বডি ট্যাগ নিয়ে কাজ করতে হবে। বডি, তো হাইট, মিন হাইট, mean height 100, VH, width, WIDTH, width 100%, and হ্যাঁ এটা এই পর্যন্তই থাকলো। দেন আমি বডি ট্যাগের, তো এইখানে আমি হচ্ছে আরেকটা সিস্টেমে করতে পারি, যেমন আমার এই বডি ট্যাগ আর হচ্ছে হলো মেন কন্টেইনার ট্যাগ, দুইটাতে কিন্তু আমি সেম কোডই অ্যাপ্লাই করব আপাতত এই ডিজাইনের জন্য। তখন আমি এইভাবে করতে পারি যে বডি ট্যাগ দিছি কমা দিয়ে, এরপরে যদি আমি হচ্ছে এখানে কন্টেইনার লিখি ডট সি কন্টেইনার, দেন আমি যদি এখানে এটারে কোড লিখতে থাকি যে ডিসপ্লে ফ্লেক্স align items center, justify content center, FD direction column। আচ্ছা, এখন এই জায়গা থেকে এটা আমার যেহেতু উপরে উঠাতে হবে, তো আমি জাস্টিফাই কন্টেন্টটাই স্টার্ট করে দিব, ST স্টার্ট। হ্যাঁ, তো আমার এই জায়গায় মোটামুটি ওকে। তো কন্টেইনারের জন্য আমি যেই এখন এইখানে আমি এই কোডগুলো যেটা বডি ট্যাগের জন্য অ্যাপ্লাই হয়েছে সেম কোডগুলো আমি কন্টেইনারের জন্য অ্যাপ্লাই করছি। তো এইভাবেও আমি কম কোড লিখে হচ্ছে হলো কাজ করতে পারি CSS-এ। তো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বারবার কম কোড বা কোড কম লেখার কথা কেন আসতেছে। এইখানে আমার কোড যত বড় হবে আমার ফাইলের সাইজ তত বড় হবে, আর আমার ফাইলের সাইজ যত বড় হবে আমার ওয়েবসাইটের লোড নেওয়ার সময় তত বাড়বে। আর আমার ওয়েবসাইটের লোডিং স্পিড অনেকটা হচ্ছে হলো প্রেফার করে যে আমার ওয়েবসাইটটা কতটুকু এসিও হবে বা গুগলে কতখানি র্যাঙ্কিং পর্যন্ত যাইতে পারবে। তো যার কারণে আমাদের যতটুকু সম্ভব ওয়েবসাইটের স্পিড কমানোর জন্য যতটুকু পারি আমরা কোড কম লিখে সেইভাবে আমরা কোড হচ্ছে হলো কমায় আনতে চেষ্টা করি। তো বডি ট্যাগ লিখলাম, বডি ট্যাগের মধ্যে কাজ হইলো, কন্টেইনারের কাজও আমাদের হইলো। এখন হচ্ছে হলো আমাদের ন্যাব সেকশনের কাজ। ন্যাব সেকশন, তো ন্যাব সেকশনের জন্য আমরা প্রথমে হাইট সেট করি। আচ্ছা, আজানটা একটু শেষ হোক। ওকে, তো আমরা ছিলাম তো ন্যাব সেকশনের জন্য প্রথমে আমরা হাইট সেট করব, হাইট। তো যেহেতু ন্যাব সেকশন খুব বেশি হাইটের দরকার নেই, আপাতত আমরা হচ্ছে 150 px সেট করি, px। দেন পরে আমরা হচ্ছে হলো দেখি, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি bg। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আপনি ডাইরেক্ট বিজি ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারেন, যেই প্রপার্টি ইউজ করেন প্রবলেম নেই। তো আউটপুট আচ্ছা এইটুকু আসছে। তো আমাদের দরকার আর একটু, তো আমরা এই জায়গায় 90 পিক্সেল করি, 90, অ্যান্ড এই জায়গায় উইথের জন্য আমরা 100% উইথ করি, WIDT উইথ। আচ্ছা 100% না করে আমরা 90% করি, 90%। তো এইখানে আমার ন্যাববারের একটা ডিসেন্ট এরিয়া পাইলাম আমরা। তো আপাতত ব্যাকগ্রাউন্ড কালার থাকুক, পরবর্তীতে আমরা যখন পুরোপুরি কমপ্লিট হবে ডিজাইন করা তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দেব। এটা আপাতত আমাদের জন্য সুবিধা হবে কালার এফিসিয়েন্সির জন্য, মানে লেআউটের জন্য। আচ্ছা ঠিক আছে, ন্যাব সেকশন ডিজাইন করলাম। তো ন্যাব সেকশনের মধ্যে আমার এলিমেন্টগুলোকে সেন্টারে নিতে হবে, এর জন্য আমার ডিসপ্লে ইউজ করতে হবে, ডিসপ্লে প্রপার্টি। তো যেহেতু ডিসপ্লে প্রপার্টি আমার মোটামুটি সবগুলোতেই ইউজ করতে হবে, তাহলে আমি এটারে এইভাবে ইউজ করি, ন্যাব সেকশন NAV ন্যাব সেকশন
ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো ন্যাপ সেকশনের জন্য এটা থাকলো, অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমার আইটেমগুলো সেন্টার হয়েছে। এখন আমি এখানে লোগোর জন্য আপাতত আমার লোগোতে যেহেতু কোনো ইমেজ আমার কাছে বাই ডিফল্ট নাই, আমি একটা H1 ইউজ করতেছি। অ্যান্ড H1 এর মধ্যে আমি কিছু একটা লিখলাম, তো এইটাই আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে মানে আমাদের লোগো হিসাবে ইউজ করব। আর যেহেতু ফন্ট ফ্যামিলিটা আমি ডাইরেক্ট এই জায়গায় ইউজ করতেছি, তো আমি ফন্ট ফ্যামিলিও, আচ্ছা এইটা রুটটা হবে সবার উপরে, কন্ট্রোল এক্স। রুটের মানে ভ্যারিয়েবলের জন্য যে রুট আমরা ডিফাইন করি এটার নিচ থেকে হলো আমরা স্টার ট্যাগ শুরু করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে ফন্ট ফ্যামিলি var Josephine, তো হ্যাঁ, তো আমার লোগো হয়েছে। যেহেতু এক একটা এলিমেন্টের মধ্যে ওকে ফাইন, এই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার দরকার, যেরকম আছে থাকুক। আমার ন্যাপ সেকশনের কাজ হলো, ন্যাপ সেকশনের মধ্যে আমরা হাইট উইথ সেট করলাম, এলিমেন্টগুলোকে আলাদা আলাদাভাবেই করতেছি। এখন হচ্ছে হলো প্রত্যেকটা সেকশন যে আছে এই সেকশনগুলো নিয়ে আমার কাজ করতে হবে। তো প্রথমে আমার আসে লোগো সেকশন ডট লোগো সেকশন। তো লোগো সেকশনের মধ্যে আমরা উইথ সেট করব। আচ্ছা, লোগো আগে আমরা প্রত্যেকটা সেকশন এখানে সাইড বাই সাইড ডিজাইন রাখি। লোগোর পরে মেনু সেকশন, মেনু, অ্যান্ড দেন হচ্ছে আমাদের বাটন সেকশন বা ডট বিটিএন সেকশন। তো প্রথমে আমরা এই জায়গায় রেশিওটা এমন রাখতে পারি 25-25, মানে 50 দুইটা লোগো সেকশনের জন্য, আর বাটন সেকশনের জন্য টোটাল 50, আর মেনু সেকশনের জন্য 50। কারণ লোগো একটা আমার এলিমেন্ট আর বাটনও আমার একটা এলিমেন্ট, বাট মেনু সেকশনের মধ্যে কিন্তু আমার এলিমেন্ট আছে 4টা। তো সেই ক্ষেত্রে আমরা মেনুর জন্য একটু বেশি রাখি। তো আমরা এই জায়গায় উইথটা এইভাবে সেট করি, উইথ 50%, না সরি 25%। বাটনের জন্য উইথ WIDTH উইথ 25%, আর মেনু সেকশনের জন্য আমার 50% উইথ 50%। তাহলে এই রইল আমার টোটাল 100%। এখন যদি আমি এখানে যাই তাহলে আমার এলিমেন্টগুলো মোটামুটি একটা ডিজাইনে আসছে। তো এখন এইখানে আমার লোগো সেকশনে উইথ 25-25 ওকে। লোগো সেকশনের জন্য আমি যেহেতু সেম উইথ রাখতেছি, তো আমি কমা দিয়ে এখানে ডট বিটিএন ইউজ করি, বিটিএন সেকশন। তাহলে আমার এইটা এখানে দরকার নেই আপাতত। তো এখন যদি লেআউট দেখি সেম ওকে। তো প্রত্যেকটার জন্য আমি যদি একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, বিজি, অ্যান্ড এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, প্রবলেম কি হয়েছে? বাটন সেকশন, আচ্ছা এই জায়গায় এটাতে তো অ্যাপ্লাই হওয়ার কথা। এলিমেন্ট অ্যাড করি না এই বিধায় মনে হয় দেখাইতেছে না। ওকে, আমি এখানে একটা বাটন অ্যাড করি, বিটিএন। আচ্ছা হ্যাঁ, এলিমেন্ট অ্যাড না করে দেখাইতেছে। তো আমি এই জায়গায় বললাম যে প্রোফাইল বা অ্যাকাউন্ট, ACCOU
বানান অ্যাকাউন্ট বানান কি ACC অ্যাকাউন্ট। ওকে, তো এইখানে আমার আউটটা আবার একটু দেখি। ওকে, অ্যাকাউন্ট আসছে, তার মানে আমার পুরাটাই ঠিক আছে। তো এখন বাটন সেকশনও আমার এখন আপাতত ওকে। তো এখন কাজ হচ্ছে আমার যে এই এলিমেন্টগুলোকে হাইট দেওয়া অ্যান্ড এগুলারে সেন্টারে রাখা, বা হচ্ছে যেটার যে প্রেফারেন্স সেভাবে আমি এটারে সেট করব। তো প্রথমে আমার লোগো সেকশন, আচ্ছা উইথ যেহেতু এখান থেকে সেট করছে, হাইটও সেট করি। হাইট আমি দিলাম 90 বা 100%ই দিই, 100%। অ্যান্ড আচ্ছা হলো, এখন হচ্ছে আমার যেহেতু প্রত্যেকটাতে ডিসপ্লে, ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করতে হবে। তো এখানে এখন আমি ন্যাপ বারের পরে কমা ডট, প্রথমে হচ্ছে হলো আমার লোগো সেকশন কমা ডট মেনু সেকশন কমা ডট ডট বাটন সেকশন BTN, প্যারেন্ট না, সেকশন। তো এখন যদি আমি এখানে দেখি যে আমার লোগো সেন্টারে চলে আসছে, বাটনও সেন্টারে চলে আসছে, আমার এলিমেন্টও কিন্তু এটা সেন্টারে আছে। তো এখন যখন মেনু সেকশন, তো মেনু সেকশনের জন্য আমার জাস্টিফাই কন্টেন্টটা একটু চেঞ্জ হবে। তো আমি এটা মেনু সেকশন, এইখানে জাস্টিফাই কন্টেন্ট সেট করব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, বাট এইভাবে মনে হয় অ্যাপ্লাই হবে না, স্পেস বিটুইন। আচ্ছা হয়েছে, স্পেস বিটুইন না, এটার আমরা স্পেস ইভেনলি সেট, আচ্ছা বিটুইন, হ্যাঁ বিটুইনই রাখি, বিটুইন, হ্যাঁ স্পেস বিটুইন। তো এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলো রিমুভ করে দিই এখান থেকে, ওর তো এখন যদি আমি এখানে দেখি, তো এই আমার এলিমেন্ট হইলো। কিন্তু এইখানে আমার মেনু সেকশনটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে হচ্ছে বেশি, মানে স্পেসগুলো বেশি মনে হইতেছে। তো আমরা কি করতে পারি, এখান থেকে উইথটা 25-এর জায়গায় 30 করে দিই। উইথ লোগো সেকশন, মেনু সেকশনের জন্য আমরা যদি 30% নেই, 30, তাহলে 30 60, আর আমার এই জায়গায় রইল 40%, মেনু সেকশনের জন্য 40। তো এখন এটা ঠিক আছে মোটামুটি। তারপরও আচ্ছা তাহলে আমরা স্পেস বিটুইন না দিয়ে স্পেস অ্যারাউন্ড দিই, অ্যারাউন্ড, হ্যাঁ এখন ঠিক আছে। তো এই জায়গায় এটার জন্য আচ্ছা আমরা আন্ডারলাইন রিমুভ করার জন্য কি এলিমেন্ট প্রপার্টি ইউজ, আচ্ছা টেক্সট ডেকোরেশন। তো এটার জন্য আমার অ্যাঙ্কর ট্যাগে যেতে হবে, এই তো এখানে। তো এখন এখান থেকে আমি হচ্ছে এই কমেন্টটা উঠাই দিই, অ্যান্ড ফন্ট ফ্যামিলি এটার দরকার নাই, যেহেতু আমরা পুরো প্রজেক্টেই ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি। তো আমি এই জায়গায় TD টেক্সট ডেকোরেশন নান। তো আমার আন্ডারলাইন রিমুভ হয়ে গেছে। তো কালারটারও দরকার নেই, আমরা যেহেতু ফন্ট কালার এইভাবে এটা ইউজ করবো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করব। তো ওকে, তো আচ্ছা ফন্ট কালার এই জায়গায় আমার সেট করতে হবে। তো আমি ফন্ট কালার ডার্ক ব্ল্যাক, তো ন্যাভ মেনু সেকশন, ন্যাভ সেকশন মেনু সেকশন, এটার মধ্যে ফন্ট কালার COL কালার
ফন্ট কালার ওকে। তো এখন এই জায়গায় আমার মোটামুটি কমপ্লিট হয়েছে। তো আমার বাটন ট্যাগ নিয়ে কাজ করতে হবে। তো বাটনের মধ্যে আমরা একটা জিনিস আজকে দেখব যে আমরা কিভাবে আইকন অ্যাড করি। আমার এইখানে বিভিন্ন ধরনের আইকন থাকে, এইগুলো কিভাবে আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি। তো এর জন্য প্রথমে আমরা এইটার একটু, এটা যেহেতু আন্ডার ন্যাপ সেকশন, মেনু সেকশন, তো আমরা এটাতে হচ্ছে হলো এক্স মেনু সেকশন এখানে শেষ, এইটার নিচে রাখবো কন্ট্রোল ভি। আর ন্যাপ সেকশনও আচ্ছা থাকুক, ন্যাপ সেকশন সমস্যা নেই। আর বাটন সেকশন, তো বাটনের মধ্যে এখন আমরা হচ্ছে হলো বাটনের উইথ সেট করব, হাইট সেট করব, WIDT উইথ। বাটনের জন্য আমরা সেট করতে পারি 50 px ও সরি, এটা তো বাটন সেকশন। আচ্ছা বাটন সেকশন, এরপর এর মধ্যে BU বাটন উইথ 50 পিক্সেল, কম হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে আসলে কত অ্যাকচুয়ালি দিলে আমার এটারে বাটন মানে অ্যাকচুয়ালি ভালো দেখাবে বা হচ্ছে হলো প্রেফারেবল হবে। ডিজাইনের ক্ষেত্রে এগুলা UI ডিজাইনে মেনশন করা থাকে, বাট যেহেতু এখানে আমরা কাস্টমভাবে করতেছি বা নিজেরা করতেছি, সেই কারণে আমাদের হচ্ছে নিজেদের ডেভ টুল ইউজ করে এরপরে আমাদের হচ্ছে হলো এটারে খুঁজতে হবে। তো বাটন, তো এই জায়গায় আমার বাটন সেকশন, তারপরে বাটন, এই যে এখানে আমার পাইছি। তো আমি এখন যদি এটার স্ক্রল বার দিয়ে স্ক্রল করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে 98 পিক্সেল। যেহেতু আমি ফন্ট সাইজটাও বাড়াবো, তো আমি মেবি 100 পিক্সেলে, আচ্ছা 150 রাখি তাহলে আমরা। তো এখান থেকে এটা কিন্তু সেভ না, মানে আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে চলে যাবে। তো আমি এখান থেকে 150-তে রাখতে হবে। তো 150 সরি 150। এরপরে উইথটা আমরা হাইটটাও সেট করব এখান থেকে, হাইট তো হাইট আমরা হচ্ছে হলো 50 px সেট করি। হ্যাঁ, এটা মোটামুটি আমাদের ওকে। এখন কর্নারগুলোর জন্য আমরা হচ্ছে হলো এইভাবে সেট করতে পারি, বর্ডার রেডিয়াস 5px বা হচ্ছে হলো 5px সেট করি, দেন ওকে। আর অত বেশি দরকার নেই। এখন বর্ডার আমি চাইলে রাখতেও পারি, আবার হচ্ছে হলো বর্ডার রিমুভও করে দিতে পারি। আমি এখান থেকে যদি বর্ডার নান ইউজ করি, দেন আমার এই জায়গা থেকে বর্ডার রিমুভ হয়ে যাবে, জাস্ট আমার ফন্টটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো আমি এখান থেকে ফন্ট ফ্যামিলিটাও ইউজ করতে পারি। আচ্ছা ফন্ট সাইজটা বাড়াই, তো ফন্ট সাইজ আর একটু বাড়াইতে হবে। তো আমি এখানে 20 পিক্সেল বা 1.5 REM ইউজ করি, বড় হয়ে গেছে বেশি। আচ্ছা আমরা তাহলে 1 REM ইউজ করি, 0.5 এর দরকার নেই। হ্যাঁ এটা ঠিক আছে। তো এখন এখানে আমার একটা আইকন অ্যাড করতে হবে, একটা হচ্ছে হলো অ্যাকাউন্টের জন্য পার্সন আইকন। তো এর জন্য আমরা যাইতেছি হচ্ছে হলো গুগল ফন্টসে। তো সেম মোটামুটি আপনি যদি PNG আইকন থাকে তাহলে ইমেজ যেভাবে অ্যাড করেন সেইভাবে অ্যাড করবেন। আর যদি আপনি হচ্ছে অনলাইন থেকে আইকন নেন তাহলে গুগল ফন্টস বলেন বা হচ্ছে হলো ফন্টসাম বলেন, এদের বিভিন্ন ওয়েবসাইট আছে। যেমন আমি নর্মালি গুগল ফন্ট ইউজ করি, ফন্টসাম আছে প্রিমিয়াম, যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে ফন্টসাম ইউজ করবেন, বাট ইউজ করার সিস্টেম ইজ সেম। তো আমি এখান থেকে আইকনের সেকশনে চলে যেতেছি। তো আইকন ইউজ করার আগে প্রথমে আমার ডেভেলপার গাইডে যেতে হবে। এইখান থেকে আমার একটা লিঙ্ক দিবে CDN, হ্যাঁ এই লিঙ্কটা কপি করতে হবে, আর এটা নিয়ে আমার HTML এর কোডের মধ্যে বসাইতে হবে। এরপরে এখন আমি হচ্ছে এইখান থেকে যে কোনো আইকন ইউজ করতে পারবো। তো আমি যেহেতু প্রোফাইল আইকন খুঁজতেছি, তো আমার
প্রোফাইল PROFILE, হ্যাঁ এই জায়গা থেকে যে কোনো আইকন আমি নিতে পারি, তো আমি এটা নিই। তো এটা আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, অথবা একটু নিচের দিকে স্ক্রল করলে এইখানে স্প্যান নামে একটা ট্যাগ পাবেন, এই স্প্যান ট্যাগটা নেবেন, কপি করতে পারেন। তো আমি স্প্যান ট্যাগ ইউজ করতেছি, তো জাস্ট স্প্যান ট্যাগটা কপি করলাম। অ্যান্ড এরপরে এটা এসে আমি বাটন ট্যাগের মধ্যে, যেহেতু আমি বাটনের পাশে অ্যাকাউন্টের পাশে ইউজ করব, তো বাটনের মধ্যে পেস্ট করে দিলাম। হ্যাঁ এটা নিচে চলে আসছে কেন? আচ্ছা, লাইন ব্রেকের কারণে চলে আসছে, বাট অ্যাকচুয়ালি এটা এইভাবে থাকার কথা ছিল। ওকে, হ্যাঁ। তো এরপরে যেহেতু আমার অ্যাকাউন্ট আর বাটন যেহেতু প্যারেন্ট ট্যাগ, তো বাটনটা আমরা একটু উপরে উঠাই দিই। হ্যাঁ এখন ঠিক আছে, বাটন অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট হচ্ছে হলো আমার বাটনের টেক্সট, আর স্প্যানের মধ্যে আছে আমার আইকন। তো এখন যদি আমি এখানে দেখি আউটপুটে, তাহলে আমার অ্যাকাউন্টের মধ্যে এই আইকন চলে আসছে, বাট আইকনটা কিন্তু একটু উপরে নিচে আছে। তো এটা সেট করার জন্য আমার এখান থেকে বাটনের মধ্যেই হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। তো আমি এটা এই জায়গা থেকে ইউজ করতে পারি ডাইরেক্ট, অথবা আমি এই পুরা কোড এটা কপি করে চলো আমরা Ctrl+C এইখানে বসাইতে পারি কমা দিয়া, এরপর নিচে জাস্ট পেস্ট করে দিলে বাটনটা অ্যাপ্লাই হয় না। আচ্ছা এই জায়গা থেকে হবে না মেবি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এইখানে করি। তো আমরা হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স align items center justify content center, হ্যাঁ এখানে হয়েছে। তো এখন আইটেম সেন্টার দুইটা সেন্টারে আছে, এখন জাস্ট আমি দুইটার মাঝে স্পেস বাড়ানোর জন্য হচ্ছে আমি যদি স্প্যানের ক্ষেত্রে বলি যে বাটন এইটাই কপি করতে হবে, তো কপি যেহেতু অলরেডি করা আছে, স্প্যান বাটন এর মধ্যে যে স্প্যান ট্যাগ আছে আমি ওইটারে মেনশন করতে চাইতেছি, স্প্যান, দেন স্প্যানের মধ্যে বলতেছি যে লেফট মার্জিন লেফট ML, মার্জিন লেফট না সরি মার্জিন রাইট হবে MR, মার্জিন রাইট 5px। তো আমি যদি এখানে font size only button section inherited from button section, ঠিক আছে তো বুঝলাম, বাট আমরা যেটা অ্যাপ্লাই করছি ওটা আসে নাই। আচ্ছা ঠিক আছে, তো এটার জন্য আমাদের এটার আবার একটা ক্লাস দিতে হবে তাহলে না। আচ্ছা ক্লাস যেহেতু আছে, তো আমরা আইডি ইউজ করতে পারি, একটা আইডি ইউজ করি আইডি। তো এখানে ক্লাস ইউজ না করার কারণ, আরেকটা সেকেন্ড ক্লাস ইউজ না করার কারণ হচ্ছে আমরা যদি এখানে দেখি যে এটা অলরেডি হচ্ছে সার্ভার থেকে মানে CDN লিঙ্ক দেওয়া এই প্রপার্টিগুলা ক্লাসের মাধ্যমে ইনহেরিট করতেছে, মানে ওইখান থেকে এই যে মানে অ্যাকচুয়াল যে আইকনটা হওয়ার জন্য যে প্রপার্টিগুলা বা যে কোডগুলা দরকার এগুলা সার্ভার থেকে এখানে আসতেছে। তো যার কারণে আমি যদি এইখানে আরও কিছু কোড ইমপ্লিমেন্ট করি কাস্টম কোড, সেই ক্ষেত্রে হয়তো বা এই যে কোডগুলো আছে এইগুলার নেটওয়ার্কটা ব্রেক হইতে পারে, যার কারণে এটার কোডে অনেক সময় হচ্ছে মানে ক্লাস প্রিভেন্ট করা থাকে, ক্লাস আপনি ইউজ করতে পারবেন না এটাতে। আপনার এটাতে যদি কাস্টম কোনো কিছু ইউজ করতে হয় বা আপনার যদি এটাতে সিলেক্টর ইউজ করতে হয়, তো সেটার জন্য আপনার আইডি ইউজ করতে হবে। তো আমি এটাতে আইডি ইউজ করলাম যে বাটন আইকন BTN আইকন আন্ডারস্কোর আইকন, and then আমি এখানে হ্যাশ
ETN আইকন। তো আমি যদি এখন আউটপুট দেখি আমার 5 পিক্সেল বাড়ছে। তো আমি এখন ইন্সপেক্টে যাই, যাওয়ার পরে এটারে সিলেক্ট করি। এই যে এখানে এখন আমার এই যে বাটন আইকন পাইছি আমি। দেন আমি যদি এটারে আস্তে আস্তে বড় করি তাহলে আমার এই জায়গায় স্পেসটা বাড়তেছে। তো 8 পিক্সেলে মোটামুটি ওকে মনে হইতেছে। তো আমি এই জায়গায় এটা 8 পিক্সেল সেট করতে পারি। 8 পিক্সেল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাটন ডিজাইন করলাম। তো এখন আসে যে আমরা তো ডিজাইন করলাম, বাট এটার মধ্যে কিন্তু কোনো মানে একটা যে ইয়ে থাকে, যে ন্যাচারালিটি থাকে বা ডিজাইনের মধ্যে যেইটা থাকে ওইটা আমরা এখানে পাইতেছি না। তো এটা পাওয়ার জন্য আমাদের কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে হলো নর্মালি বেসিক অ্যানিমেশন যখন আমরা করি তখন আমরা হচ্ছে হলো শুধুমাত্র হোভার ইফেক্ট করি, হোভার ইফেক্ট অ্যানিমেশনটা অ্যাপ্লাই করি। এখন হোভার ইফেক্ট কি? হোভার ইফেক্ট হচ্ছে আপনি যখন কোনো একটা এলিমেন্টের উপরে কার্সর নিতেছেন সেইটা যদি কোনো চেঞ্জ হয় বা যদি সেটা অ্যানিমেট হয়, যেমন কই দেখাই আমার কাছে, হ্যাঁ এইখানে দেখেন আমি যখন এই এলিমেন্টগুলোতে কার্সর নিতেছি, এটাতে যখন নিতেছি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতেছে। তো এইটা হচ্ছে হলো এইটা হোভার হইতেছে। তো এরকম আমরাও আমাদের এই এলিমেন্টগুলোর জন্য বাটনগুলোর জন্য যে কোনো কালার বা হচ্ছে হলো যে কোনো কিছু একটা ইফেক্ট হিসাবে অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই বাটনের জন্য আর আমার মেনু সেকশনগুলোর জন্য হচ্ছে হলো হোভার ইফেক্ট অ্যাড করব। তো আমি বাটনের জন্য যেহেতু বাটন, তো হোভার অ্যাড করার জন্য to see dot v and then এখন হোভার অ্যাড করার জন্য আমার আগে এই জায়গায় একটা কোলন সাইন দিয়ে এরপরে হোভার যদি লিখি, হোভার এইভাবে, আচ্ছা হোভারের জন্য অলরেডি আছে, তো আমার যেটা ছিল এটা আমি সরাই। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা হোভার ইফেক্ট অ্যাপ্লাই করি। এখন এখানে আমি যেই কোডগুলো লিখবো ওইগুলো শুধুমাত্র হোভারের জন্য অ্যাপ্লাই হবে। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব বাটনের। তো বিজি ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক দিব, আর হচ্ছে ফন্ট কালার বা শুধু কালার আমি এটা একেবারে হোয়াইট দিব, অর্থাৎ জাস্ট ইনভার্স কালার টেকনিক ইউজ করব। তো এখন যদি আমি এখানে যাই তাহলে আমার এই জায়গায়, আচ্ছা আরেকটু কাজ বাকি আছে। তো বাটনের জন্য কার্সরটা আমি পয়েন্টার হিসাবে সেট করব, সি কার্সর পয়েন্টার। এখন এটার কাজ কি, যে আমরা কার্সরটা নিলে এখানে এটা যে মানে যে এটার যে শেপ এটা চেঞ্জ হয়। নর্মালি এ সেকশনের জন্য অটোমেটিকলি চেঞ্জ হয়, বাট বাটনের জন্য এটা আমার লিখতে হয় কার্সর পয়েন্টার। তো এটা হচ্ছে হলো আমরা ইফেক্ট দিছি। আর আরেকটু ইফেক্ট দিতে পারি আমরা হচ্ছে হলো স্কেল ইফেক্ট, স্কেল 1.3 1.3। এখন স্কেল কি? স্কেল হচ্ছে আপনি যেই আপনার যে উইথ অ্যান্ড হাইট আছে, আপনি এখানে যে ভ্যালুটা দিবেন এইটা উইথ অ্যান্ড হাইটের সাথে গুণ হওয়ার পরে যেই রেজাল্টটা আসে এটার সাইজটা সেরকম হয়, মানে ওই সাইজের উপরে আসে। তো আচ্ছা 1.3 মেবি বেশি বড় হয়ে গেছে, আমি 1.2 ইউজ করি অ্যান্ড এখানে 1.2 ইউজ করি। হ্যাঁ এটা ঠিক আছে। তো এখন এই জায়গায় ডিফারেন্সটা কি, যে আমি তো চাইলে আমি আলাদাভাবে হাইট অ্যান্ড উইথই ব্যবহার করতে পারি। এই জায়গায় 1.2 যদি আমি 150-র সাথে গুণ দিই তাহলে যে আউটপুটটা আসে আমি তো ওই জায়গায় হাইটটা ওইভাবে বসাতে পারি। আপনি যখন স্কেল ইফেক্ট ইউজ করেন, মানে স্কেল প্রপার্টি ইউজ করেন, তখন আপনার এটার ভিতরের যত এলিমেন্ট আছে ওইগুলো সহ হচ্ছে হাইট অ্যান্ড উইথ বাড়ে। বাট আপনি যদি শুধুমাত্র উইথ বাড়ান, যেমন এই জায়গায় 150 আছে, আপনি এখান থেকে হচ্ছে হলো ধরেন এটা গুণ করলে এই জায়গায় রেজাল্ট আসবে 170। আপনি যদি হাইট 170 উইথ 50-র জায়গায় 70 করেন তাহলে শুধুমাত্র আপনার এই এরিয়াটা বাড়বে, বাট ভিতরে যে আইকন অ্যান্ড টেক্সট আছে এইটার সাইজ কিন্তু বড় হবে না। তো
স্কেল ইফেক্ট ইউজ করার কারণে এটার ভিতরের যেই এলিমেন্টগুলো আছে বা এটার ভিতরের যে কন্টেন্টগুলো আছে এগুলা সহ হচ্ছে এটার হাইট বৃদ্ধি পায়, যার কারণে আমরা মানে আমাদের আর মেজারমেন্ট করতে হয় না যে এটা ইউজ করলে কতখানি হাইট বৃদ্ধি পাবে বা হচ্ছে হলো ভিতরের এলিমেন্টের জন্য আমার আলাদা করে কোড লিখতে হয় না। তো এই কারণে আমরা স্কেল ইফেক্ট ইউজ করি যখন হচ্ছে করে। তো প্রথমটা হচ্ছে হলো হাইটের জন্য, আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে হলো উইথের জন্য। তো এখন অ্যানিমেশনটা তো আমরা করলাম, বাট এই জায়গায় প্রবলেম হচ্ছে অ্যানিমেশনটা একেবারে মানে কোনো নাই, মোশন নাই, জাস্ট একটা অ্যানিমেশন হইতেছে, আমি যখন ক্লিক করতেছি হুট করে হয়ে যেতেছে। তো এটার আরেকটু আই ক্যাচি করার জন্য বা হচ্ছে এটার আরেকটু ই করার জন্য আমরা এখানে টাইম ডিউরেশন জন্য কি একটা ট্রান্সফর্ম না ট্রানজিশন, মেবি ট্রান্সফর্ম না ট্রানজিশন অল অ্যান্ড একটা হচ্ছে হলো। তো এই জায়গায় অল মানে আমি মেনশন করতেছি যে আমার যতগুলো অ্যানিমেশন আছে বা যত ধরনের ট্রানজিশন আছে বা যেই ট্রানজিশনগুলো হবে অ্যানিমেশনগুলো এগুলোর জন্য সবগুলোর জন্যই এই টাইমটা হবে। অ্যান্ড আমি টাইম ডিউরেশন দিতেছি 1.5 সেকেন্ড। এস, তো এখন যদি আমি এখানে যাই তাহলে আমার অ্যানিমেশনটা, তো সেমভাবে এখানে আমি আমার টেক্সটের জন্য হোভার ইফেক্ট অ্যাড করব, মানে মেনুগুলোর জন্য। তো মেনু সেকশন অ্যান্ড মেনু সেকশন, আচ্ছা এটা হবে ডাইরেক্ট আমার অ্যাঙ্কর সেকশনের জন্য। তো আমি হচ্ছে এটার সিলেক্টরটা কপি করি, Ctrl+C V বলুন, আচ্ছা আমার হোভার হোভার তো হোভারের জন্য আমি এখানে ইউজ করতেছি টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো, হ্যাঁ। তো শ্যাডো দেওয়ার জন্য আমাদের তিনটা প্রপার্টি দিতে হবে, একটা হচ্ছে হলো এক্স ভ্যালু, একটা হচ্ছে ওয়াই ভ্যালু, আর আরেকটা হচ্ছে হলো কতখানি ব্লার করব সেইটা, আর সেই সাথে আমরা কি কালারের শ্যাডো দিতে চাই সেটাও আমাদের দিতে হবে। তো এক্স ভ্যালু অর্থ হচ্ছে আমার এইখানে যখন শ্যাডোগুলো আসে বা হচ্ছে হলো শ্যাডো অ্যাপ্লাই করি আমরা বাটনের জন্য বলেন বা হচ্ছে যে কোনো ডিভের জন্য বলেন অথবা কোনো টেক্সটের জন্য বলেন, তো এইটারে হচ্ছে হলো 0 0 বা আপনারা যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে তো মোটামুটি সবাই পড়াশোনা করছেন ম্যাথমেটিক্স তো সেইখানে আমাদের এটার জন্য হচ্ছে হলো এরকম অনেকটা আপনার যে কন্টেন্টটা থাকে এটা থাকে হচ্ছে হলো সেন্টারে। এখন আপনার শ্যাডোটা যদি আপনি এইখানে ফালাইতে চান, আপনার এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সেইভাবে হবে, এইখানে আপনি যদি এই শ্যাডো যদি উপরের দিকে উঠাইতে চান সেক্ষেত্রে প্লাস মাইনাস অনেক ভ্যালু আর কি হিসাব করতে হয়। বাট আমরা যেইভাবে করি আমরা হচ্ছে হলো টেক্সট শ্যাডো একটা প্রপার আমরা ভ্যালু এখানে সেট করি, ধরেন 1px 1 দেন হচ্ছে হলো ব্ল্যাক বা BLACK। দেন আমরা হচ্ছে কি করি এই জায়গায় এত ইনা করে আমরা এইখান থেকে ইন্সপেক্টে চলে যাই, অ্যান্ড যাওয়ার পরে এলিমেন্ট সিলেক্ট করি অ্যান্ড এদের হোভার ইফেক্টের, আচ্ছা হোভার ইফেক্ট হচ্ছে হলো স্টাইল, হ্যাঁ এখান থেকে হোভার ইফেক্ট হোভার। তো টেক্সট শ্যাডো এলিমেন্ট ইউজ করছি, এখন এটা কি কারণে কাজ করতেছে না, আচ্ছা এটার জন্য এখানে আবার px সেট করতে হবে, মেবি px, হ্যাঁ। তো এখন আমি এইখান থেকে শ্যাডো, তো এটা আমি হচ্ছে এখানে চেঞ্জ করছি, তো বাট আমার এখানে আরও ডিফারেন্টভাবে করা যায়। ওপেন শ্যাডো এডিটর, তো এই আইকনটাতে যদি আপনি ক্লিক করেন তো এখন আপনি হচ্ছে আপনার যে এলিমেন্টের শ্যাডো সেটা আপনি সেট করতে পারবেন। তো প্রথমে আগে হোভার, তো ধরেন কার্সর ছাড়া কাজ করবে না, তো আগে হচ্ছে আপনার হোভারটাকে এইখান থেকে কমেন্ট না কাটতেই হবে, Ctrl+X দিয়ে আমরা এই জায়গা থেকে রিমুভ করি। দেন
এখন এইখানে আগে হচ্ছে আমরা শ্যাডোটা বসাই, দেন আমরা আবার হোভার অন করব। নিচের দিকে ড্রপ, হ্যাঁ এই তো শ্যাডো এডিটর ওপেন করি আমরা এখান থেকে শ্যাডো, দেন আমরা হচ্ছে কতখানি শ্যাডো এক্স অফসেট ব্লার বাট শ্যাডো, আচ্ছা এটা তো হোভারের মধ্যে সেট করতেছি, বাট আমি তো হোভার তো রিমুভ করে দিছি। আচ্ছা এটার একটু রিফ্রেশ করে দেন আমরা এখানে টেক্সট সেকশন, আচ্ছা 1px আবার সেট করি px, দেন আমরা এখান থেকে শ্যাডো এডিটর অন করি অ্যান্ড ব্লার কতটুকু বাড়াইতে হবে, দেন এটা আমার কাছে মনে হইতেছে যে ওকে পারফেক্ট। আমি এখন শ্যাডোটা নিচের দিকে ফেলাইতে চাইতেছি একটু, বা গ্লো হিসাবে যদি রাখতে চাই তাহলে আমি সেন্টারে রাখবো। তো সেন্টারে রাখলে চারপাশে দিয়েই শ্যাডো মোটামুটি ব্লার হবে। তো আমি এইভাবে হচ্ছে হলো এই প্রপার্টিটাই রাখতে চাই। তো জাস্ট এটা ওকে। তো আমি এখান থেকে প্রপার্টি মনে রাখতে পারি চাইলে, অথবা জাস্ট কপি করতে পারি Ctrl+C, অ্যান্ড এটা নিয়ে আমি এখানে আমার কোডের মধ্যে অ্যাপ্লাই করে দিব Ctrl+V, অ্যান্ড এইখানে এখন আমি যদি হোভার ইফেক্ট অন করে দিই, এই হোভার, এখন আমার আউট দেখি আচ্ছা নেক্সট সেকশনে হোভার ঠিক আছে। তো তাহলে প্রবলেম কি? আচ্ছা এই তো কাজ করছে। তো এখন আমি এখানে এটার ট্রানজিশন ইফেক্ট দিই, ট্রানজিশন অল, আর টাইম সেট করতেছি 1.5s, বা আপনারা 0.5s ইউজ করতে পারেন, এটা আপনাদের প্রেফারেন্স। তো আমি এখন আমার প্রত্যেকটাতে এই যে আমি যদি কার্সর নেই তাহলে হইতেছে। তো এটার সাথে আমি যদি একটু স্কেল ইফেক্টও অ্যাড করে দিই, সেটাও স্কেল ইফেক্ট অ্যাড করে দিই তাহলেও সুন্দর হবে। আর একটু স্কেল, তো আমি জায়গায় 1.1 বা 1.2, ওকে। তো এখন যদি যাই, তো এই হচ্ছে হলো আমার অ্যানিমেশন সহ হোভার ইফেক্ট সহ আমাদের একটা ন্যাভিগেশন বার। তো এখন কার প্রশ্ন আছে, কে কোন জায়গা দিয়ে বুঝেন নাই বলুন। সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? ওকে আচ্ছা, তো বুঝলে তো ভালো। এখন নেক্সট ক্লাসে হোমওয়ার্ক না দিলে তাহলে খবর আছে, আমি হোমওয়ার্ক না নিয়ে ক্লাসে ঢুকতে দিব না।